ক্যারিয়ার ক্যাম্প যেটা করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রজেক্ট এবং স্টুডেন্ট ফোরাম বেসিসের। তো আমরা আজকে যে সময়টুকু থাকবো শুধু শুনবো না, আমরা বলবো। আপনারা কি কথা বলতে রাজি আছেন? তো আমরা একটা স্লোগান প্র্যাকটিস করি। আমাদের আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের একটা স্লোগান আছে, ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। তো আমি প্রথমটা বলি, আপনারা দেখি কেমন বলতে পারেন। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বল। ডিজিটাল বাংলাদেশে এখনো দুর্বল। ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। লাঞ্চ করেন নাই কারা কারা? আচ্ছা, যারা সকালে নাস্তাও করেন নাই তারা দুই হাত তুলেন। মানে লাঞ্চও করেন না, নাস্তাও করেন নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এই প্রোগ্রাম শেষে কিভাবে লাঞ্ছিত করা যায় সে ব্যবস্থা করবো আমরা। ঠিক আছে। আচ্ছা, কুইজ আছে, র্যাফেল ড্র আছে এবং অন্যান্য প্রশ্ন আছে। ভালো প্রশ্ন করতে পারলেও আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করব। তো আমি সবার প্রথমে আমি প্যানেলে অনুরোধ করব যে জাতীয় সঙ্গীত বাজানোর জন্য আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে মরি হায় রে, ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে, ও মা প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটে মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর মদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনেক ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি আপনাদের একটু বলে রাখি আজকে আমাদের এই পরবর্তী 2 ঘন্টার আয়োজনে কি কি থাকবে। আমরা কতগুলো সেশন করেছি ছোট ছোট করে, এমনি মজার অনেক কিছু থাকবে, গেম থাকবে, কুইজ থাকবে। তারপরেও আমরা স্বাগত বক্তৃতার পরে একটা সেশন করব যেখানে বাংলাদেশের আইটিএস ইন্ডাস্ট্রির 3 জন ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছেন, তারা লোকাল পাশাপাশি গ্লোবালও। হ্যাঁ, তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদের সাথে কথা বলবো, তারা আপনাদের কাছ থেকে শুনবেন। তো তার আগে আজকের এই আইসিটি ক্যারিয়ার ক্যাম্প 2019 ঢাকা, যেটা বেসিস সফট এক্সপোতে আয়োজিত হচ্ছে,
অন্যতম আয়োজক এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্যারকে আমি রিকোয়েস্ট করব আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেওয়ার জন্য। স্যারের জন্য একটা হাততালি দেই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিস সফট এক্সপো 2019-এর আইসিটি ক্যাম্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি যে আমরা জানি যে ক্যারিয়ার ক্যাম্পে আমরা কি উদ্দেশ্য নিয়ে করি। আসলে এ সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই আমাদের প্রচেষ্টা থাকে তরুণদেরকে উৎসাহিত করা, তাদেরকে আকৃষ্ট করা এই তথ্য প্রযুক্তির দিকে। আমরা আইসিটি বিভাগের অধীনে এই এলআইসিটি প্রকল্প থেকে সারা বাংলাদেশে গত কয়েক বছরে আইসিটি ক্যাম্প করেছি। উদ্দেশ্য হলো যে আমাদের তরুণীরা জানুক নিজের ক্যারিয়ারের জন্য শুধুমাত্র সরকারি চাকরির উপরেই নির্ভর করা সমীচীন নয়। সরকারি চাকরির ছাড়াও অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো জায়গায় নিজের ক্যারিয়ার গড়ে তোলা যায়। তার মধ্যে আমাদের তথ্য প্রযুক্তি হচ্ছে অন্যতম। আর এছাড়া এখন তথ্য প্রযুক্তি এমন একটি জিনিস কেউ এটার বাইরে যেতে পারবে না। এজন্য এই দুটোকে সামনে রেখেই যে তরুণীরা যেন তথ্য প্রযুক্তি আইসিটিকে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নেয়, এজন্যই ক্যারিয়ার ক্যাম্প করা হয়। আর আরেকটি হলো তথ্য প্রযুক্তি এমন একটি মাধ্যম, ভালো করে শিখলে, কথাটি ভালো করে শুনবে তোমরা, যে ভালো করে শিখতে হবে। ভালো করে শিখলে শুধুমাত্র দেশেই না, সারা পৃথিবীতেই তোমার জন্য অবারিত দ্বার থাকবে। তোমার চাকরি সারা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। অতএব শিখতে হবে ভালো করে। আমরা এখন চতুর্থই শিল্প বিপ্লবে কিন্তু প্রবেশ করেছি, অর্থাৎ ইন্ডাস্ট্রি 4.0, যেখানে কতগুলো এই আইটির মধ্যেই আরও অ্যাডভান্স যে বিষয়গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, রোবোটিক্স, তারপরে ব্লক চেইন, এই জিনিসগুলো এসে গেছে। তো আমরা তরুণরা এখন যদি নিজেদেরকে প্রস্তুত করতে না পারি তাহলে কিন্তু আগামীতে আমাদের ক্যারিয়ারের যে জায়গা সীমিত হয়ে আসবে, সংকুচিত হয়ে আসবে। এজন্যই আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে যদি আমরা শুরু করি আগামী কয়েক বছর লাগবে নিজেকে তৈরি করতে। এজন্যই এই ক্যারিয়ার ক্যাম্পে আমরা তাদেরকে জানাতে চাই যে সামনে কোন বিষয়গুলো, কোন টেকনোলজি আসছে যেগুলোতে আমরা আমাদের ক্যারিয়ার গড়তে পারি। তো আজকে এখানে কিছু সাকসেসফুল সফল মানুষ আসবেন, ওনারা ব্যক্তিগত জীবনে তাদের ক্যারিয়ারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন। তাদের মধ্যে অনেক আছে তরুণ, আবার অনেকে আছেন তারা অনেক ম্যাচিউর। তো তাদের কথা শুনবে তোমরা এবং তাদের কথার মাধ্যমে নিজেদেরকে উৎসাহিত করতে হবে, নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে যে তাদের মতো হতে হবে। তো আমি আশা করছি যে আজকে এই ক্যারিয়ার ক্যাম্প থেকে যাওয়ার পরে তোমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে এবং আমি মনে করি যে যারা এখান থেকে যাবে প্রত্যেকেই নিজেকে পরিবর্তন করার একটি নিজের থেকেই অনুপ্রেরণা পাবে। তো আমি আজকের ক্যারিয়ার ক্যাম্পে সফলতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। স্যার কিন্তু ক্যারিয়ার ক্যাম্প শেষ করেন নাই, তার বক্তৃতা শেষ করছেন। এটা জোরে হাততালি দেন স্যারের জন্য। আচ্ছা, এবার একটু বলি যে সবসময় আমরা অভিযোগ করি যে এটা সরকার একটু দেখুক, সরকার একটু দেখলে ভালো হয়। তো দিনাজপুরে একটা চায়ের দোকানে গিয়ে বসেছিলাম, লোকজন চা খাচ্ছে চায়ের দোকানে, বলছে যে সরকার যদি একটু উদ্যোগ নিত তাহলে এই রাস্তাটা খুব ভালো হতো, সরকার যদি একটু উদ্যোগ নিত রিক্সা ভাড়াটা একটু কম হতো, সরকার একটু উদ্যোগ নিলে কি বলে ঠিক সময় ট্রেন আসতো। তো এর মধ্যে থেকে একজন বলে বসছেন যে সরকার যদি একটু উদ্যোগ নিত তাহলে ওষুধের দোকানে 24 ঘন্টা গরম গরম সিঙ্গাড়া পাওয়া যেত। এরকম কি কেউ মনে করি আমরা যে সরকার সব করে দিবে? না বললে জোরে বলেন, নাহলে হ্যাঁ বললে জোরে বলেন। সরকার কি সব করে দেওয়া উচিত? রাইট, সরকারের সব করে দেওয়া উচিত না দেখেই কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম বিজনেস বডি বেসিস এগিয়ে আসছে এরকম একটা বড় আয়োজন করার জন্য। হ্যাঁ, তার মধ্যে আজকের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। তো আমি বেসিসের ডিরেক্টর দিদারুল আলম সানি ভাইকে অনুরোধ করব যে তিনি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন, কি আছে তাদের জন্য এবং আগামীতে কী নিয়ে আসবেন। সানি ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। সবাই মনে হচ্ছে অ্যাপস দিয়ে হাততালি বাজাচ্ছে, হাত দিয়ে হাততালি দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো। তো বেসিস স্টুডেন্ট ফোরাম আর আইসিটি ডিভিশনের যৌথভাবে আজকের এই ক্যারিয়ার ক্যাম্পের অর্গানাইজ করেছে। তো আজকের এই এত প্রতিকূলতার মাঝেও প্রায় ফুল হাউস। বেনল ভাই,
প্রায় ফুল হাউস। তো আমরা হয়তো এই আরও ভরে যেত লোক, একদম আমরা জায়গা দিতে পারতাম না, এরকম এক্সপেকটেশন ছিল, যেহেতু রাস্তায় কিছু গন্ডগোল হচ্ছে। তো এর জন্য একটু আমরা প্রোগ্রামটা একটু দেরিতে শুরু করেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। যে আপনারা হয়তো বেসিস স্টুডেন্ট ফোরামের নাম অনেকেই জেনে থাকবেন এখানে। তো আমি বেসিস স্টুডেন্ট ফোরামের কনভেনার। আমি বেসিস স্টুডেন্ট ফোরাম আমাদের প্রায় 76 ইউনিভার্সিটি প্রাইভেট পাবলিক মিলে আমাদের স্টুডেন্ট ফোরামের শাখা আছে, এবং প্রায় 25,000-এর উপর স্টুডেন্ট আমাদের কিন্তু স্টুডেন্ট ফোরামের এই পুরো নেটওয়ার্কের মধ্যে আছে। তার মানে কি, আমরা হচ্ছে যে এই প্রযুক্তির দল, হ্যাঁ, আগে থেকে বলতো ছাত্রলীগ, ছাত্র দল, বিভিন্ন ধরনের কিন্তু ইউনিট ছিল, কিন্তু আমরা কি প্রযুক্তির দল, আমরা প্রযুক্তি স্টুডেন্ট, আমরা প্রযুক্তির দল। হ্যাঁ, তো আমাদের কিন্তু স্ট্রেংথটা অন্য জায়গায়, আমাদের কিন্তু সক্ষমতার জায়গাটা অনেক, এবং আমাদের উপর ডিপেন্ড করেই কিন্তু ফিউচারের যে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে, আমাদের উপর ডিপেন্ড করে। আমরাই কিন্তু নিয়ে যাব কিন্তু বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের দোরগোড়ায় নিয়ে যাব, এবং এখানে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। হ্যাঁ, এবং আপনারা জেনে থাকবেন যে গত বছর অক্টোবরের 18-19 তারিখ ওয়ার্ল্ডের প্রায় 270টা সিটিতে একসাথে নাসা স্পেস অ্যাপস কম্পিটিশনটা হয়। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হ্যাকাথন প্রোগ্রাম, যেটা কিনে নাসা সরাসরি তত্ত্বাবধানে হয়, এবং এই 270টা সিটির কম্পিটিশনে প্রায় 2000 ইউনিভার্সিটি এবং আপনার টিম পার্টিসিপেট করেছে। এর মধ্যে বাংলাদেশ কিন্তু কি হয়েছে জানেন? কি হয়েছে? বাংলাদেশ চ্যাম্পিয়ন, নাসার চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাহলে জোরে হাততালি তো হবে নাকি? তো আমরা নাসায় চ্যাম্পিয়ন এই বছর ডেটা সায়েন্স ক্যাটাগরিতে, এবং অ্যাজ পার নাসার যে প্রভিশন, ওই প্রভিশন অনুযায়ী চ্যাম্পিয়ন টিম ইউএস প্রেসিডেন্টের সাথে দেখা করার একটা সৌভাগ্য অর্জন হয় ওদের, এবং নাসার যে নেক্সট যে শাটল লঞ্চ হয়, অ্যাস্ট্রোনটদের সাথে 7 দিন থাকতে পারে, এবং ম্যাক্সিমাম কেসেসে আপনার হচ্ছে ওই 5 জনের যে টিম, ওদের সবারই কিন্তু নাসায় জব হয়ে যায়। তার মানে কি, বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটির একটা টিমের 5 জনের একটা টিম যদি কম্পিটিশন করে নাসাতে আপনি জব হওয়ার মতো অপরচুনিটি ক্রিয়েট করতে পারে, তার মানে আমাদের দেশের ট্যালেন্ট, আমাদের দেশের তরুণ প্রজন্মের যে শক্তি, যে আপনার যে স্কিল, ওইটার আপনার ধারটা কতটুকু আপনাদের বুঝতে হবে। তো এই ধার কিন্তু আমাদের পুরা বাংলাদেশের ধার, এবং এই ধারটাকে যদি আমরা যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, এবং আমরা যদি সমন্বয়ভাবে এটাকে যদি রিপ্রেজেন্ট করতে পারি ইন্টারন্যাশনাল এরিনাতে প্রমোশনের মাধ্যমে, তাহলে আমি মনে করি বাংলাদেশ উইল বি দ্য নেক্সট ডেস্টিনেশন ফর দ্য নেক্সট মুভমেন্ট অন দ্য আইসিটি, যেটাকে বলে 4.0 বলতেছি আমরা, যেটা আইওটি বলতেছি, যে বিগ ডেটা বলছি, রোবোটিক্স বলতেছি, হ্যাঁ, অথবা ফিনটেক, ব্লকচেইন টেকনোলজি বলছি। এগুলো আসলে নাম শুনতে যত কমপ্লেক্স মনে হয়, করতে কিন্তু এত কমপ্লেক্স না। আমরাই কিন্তু করছি। আমরা ডেটা সায়েন্সে যদি আজকে নাসায় চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে আমরা এইগুলা ক্যাটাগরিতে ওয়ার্ল্ডে অন্য কম্পিটিশনকে আপনি পিছনে ফেলতে পারবো না, এটা অবিশ্বাস করার কিছু নেই, আমরা পারবো, এবং এটা আমরা করে আসছি। তো শক্তিটা আসলে আপনাদেরই, তারুণ্যের শক্তি মাধ্যমে কিন্তু আমাদের এবারও আমাদের যে দল যে ক্ষমতায় আছে, আমাদের যে সরকার ক্ষমতায় আছে, আমরা কিন্তু এবার বলছি তারুণ্য শক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশের পরিবর্তন সম্ভব, এবং আপনারাই তরুণ, আপনাদের মাধ্যমে হবে পরিবর্তন। এবং এই কেরিয়ার ক্যাম্পে আইসিটি ডিপার্টমেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আপনাদের সাথে নিয়েই আমাদের কিন্তু এই পথ চলা, এবং আপনাদের এই স্কিল গুলা যদি আমরা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারি, এবং এই স্কিলগুলো নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে পারি, তাহলে পুরো বাংলাদেশই বদলে যাবে। তো এই বদলে যাওয়া বাংলাদেশের সাথে সবাই থাকবেন, আমরাও আছি, এলআইসিটি আছে, বেসিস আছে, আমরা সবাই মিলে বাংলাদেশে পরিবর্তন করব, এবং আমাদের এই তরুণ নির্ভর অর্থনীতি যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, ওই তরুণ নির্ভর অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এবং এই তরুণর শক্তি হাত ধরেই আমাদের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। সানি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সানি ভাই বলছিলেন যে আমাদের স্টুডেন্টদের অনেক ধার মানে কিন্তু লোন না, ঠিক আছে? আর এই ধারটা কোথাও কোনো জায়গা থেকে ধার করে আনাও না, আমাদের নিজস্ব। তো আমরা অলিককে আজকে নিয়ে আসবো, তাদেরকে একটু আপনারা অ্যাডভান্স হাততালি দিয়ে রাখেন, ঠিক আছে? আমরা কি আরেকবার স্লোগানটা দিতে পারি? ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বল থেকে কখন দুর্বার হব? ডিজিটাল বাংলাদেশে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মূল পর্বে শুরু করব। আমরা একটা ছোট্ট সেশন শুরু করব। আমি যারা প্যানেলে থাকবেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আমি প্যানেলিস্ট যারা আছে আমরা একটা রেকর্ড করতে চাই আজকে। সেটা হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টার প্রোগ্রাম কত তাড়াতাড়ি শেষ করা যায়, ঠিক আছে? এই চ্যালেঞ্জটা দিব তাদেরকে আমরা, নাকি অনেকক্ষণ থাকতে চান? আচ্ছা, ঠিক আছে। তো আমি এবার প্যানেলের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের ডিজিটাল বাংলাদেশের থিম সংটা যদি আপনি চালাতেন। আমরা ডিজিটাল বাংলাদেশের থিম সংটা একটু দেখব।
ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ, নতুন যুগের জোয়ার স্রোতে ডিজিটাল নৌকার পাল তুলে, ইনফ্রাস্ট্রাকচার রেডি বাংলাদেশ। জিতবো বলে নেমেছি এবার, পূবের আকাশ নাবো বারবার, আউটসোর্সিং রেডি বাংলাদেশ। আগামীর দিকে গভীর চোখে পৃথিবী জয়ের স্বপ্ন দেখে, জয় বাংলা বুকে রেখে ডিজিটাল রেডি বাংলাদেশ। আগামীর দিকে গভীর চোখে পৃথিবী জয়ের স্বপ্ন দেখে, জয় বাংলা বুকে রেখে ডিজিটাল রেডি বাংলাদেশ। ডিজিটাল রেডি বাংলাদেশ। আবার আমরা গর্জে উঠবো, উন্নতিতে শীর্ষে উঠবো। আমার আমরা গর্জে উঠবো, উন্নতিতে শীর্ষে উঠবো। ভিশন 2021 রেডি বাংলাদেশ। শহর থেকে গ্রাম বাংলায়, গলি গলি সবখানে কানেক্টিভিটি রেডি বাংলাদেশ। আগামীর দিকে গভীর চোখে পৃথিবী জয়ের স্বপ্ন দেখে, জয় বাংলা বুকে রেখে ডিজিটাল রেডি বাংলাদেশ। আগামীর দিকে গভীর চোখে পৃথিবী জয়ের স্বপ্ন দেখে, জয় বাংলা বুকে রেখে ডিজিটাল রেডি বাংলাদেশ। ডিজিটাল রেডি বাংলাদেশ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। জয় বাংলা। জয় বাংলা। আচ্ছা, এবার আরেকটু কষ্ট দিব সবাইকে। সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনায় আমাদের এক ছোট ভাই আবরার চৌধুরী মারা গেছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। আমরা কি 1 মিনিট নীরবতা পালন করতে পারি দাঁড়িয়ে তার জন্য? সময় শুরু হচ্ছে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের প্রথম প্যানেল ডিসকাশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বলছিলাম যে আমাদের লোকাল এবং গ্লোবাল লিডার আমাদের এখানে উপস্থিত হয়েছেন। জারা মাহবুব, কান্ট্রি ডিরেক্টর কাজী আইটি, রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর অগমেটিক্স বাংলাদেশ, এবং জারিফ মুনির, ম্যানেজিং পার্টনার এবং ম্যানেজিং ডিরেক্টর বোস্টন কনসাল্টিং গ্রুপ মালয়েশিয়া। আপনাদের অনেক ধন্যবাদ। আমি অনুরোধ জানাবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সবাই তার আপনার হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান। আগে বলছিলাম যে আমাদের সাথে 3 জন মানুষ আছেন আজকে। 3 জনই কিন্তু অত্যন্ত সুদর্শন এবং স্মার্ট, তাই না? হ্যাঁ, তো আপনারা তাদের কাছে প্রশ্ন করবেন এবং ভালো প্রশ্ন করতে পারলে পুরস্কারের ব্যবস্থা আছে। আমি প্রথমেই রাশেদ মুজিব নোমান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনার কাছে। আপনি বলবেন যে আমরা সাধারণত দুটো ব্যাপার দেখে থাকি। একটা হচ্ছে আপনারা যারা এমপ্লয়ার আছেন তারা সারা বাংলাদেশ ঘুরে বেড়ান যে লোক নেওয়ার জন্য, আর এইখান থেকে বা স্টুডেন্টরা বলে যে চাকরি পাচ্ছি না। এটা কি ঠিক? চাকরি পাচ্ছেন না কেন? চাকরি দিতে চাচ্ছে না তারা, বলেন তো? স্কিলের অভাব, আর কমিউনিকেশন গ্যাপ, আর অভিজ্ঞতার অভাব।
তো আপনার অভিজ্ঞতাটা শুনবো যে বিয়ে করার মতো একটা ইম্পর্টেন্ট ঘটনা যেখানে কোনো অভিজ্ঞতা লাগে না, চাকরি করতে গেলে কেন অভিজ্ঞতা লাগবে? Thank you. I know it's very tough to follow him because he's so witty and আমি কিন্তু বলবো যে চাকরি করতেও অভিজ্ঞতা লাগে না। ভাইয়া যেমন বললেন যে বিয়ে করতে অভিজ্ঞতা লাগে না, চাকরি করতে অভিজ্ঞতা লাগে না, কিন্তু যেটা অনেকেই বলেছে যে স্কিলের যে গ্যাপের কথাটা, আই থিঙ্ক দ্যাটস সো ট্রু। আমরা সবসময় বলে থাকি যে আমরা লোক পাচ্ছি না, অ্যাট দ্য সেম টাইম তোমরা বলছো যে আমরা চাকরি পাচ্ছি না, এবং এর মেইন কারণটা কিন্তু ওইটাই, স্কিল গ্যাপ, রাইট? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই স্কিল গ্যাপটা বলতে আমরা কি বুঝি? এটা কি সবাই বোঝো স্কিল গ্যাপটা কি? যদি সবাই বোঝো তাহলে তো সেটা ঠিক করে নিলেই হয়, রাইট? তো যেটা হচ্ছে যে সবাই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছো, বাংলাদেশে এখন মোর দেন 100 ইউনিভার্সিটি আছে এবং প্রায় 300,000 এভরি ইয়ার গ্র্যাজুয়েট করছে। এই যে আমাদের 2.6 মিলিয়ন, প্রায় 26 লক্ষ আনএমপ্লয়েড, এর কারণটা হচ্ছে কিন্তু স্কিল গ্যাপ। যে ইউনিভার্সিটি থেকে যখন গ্র্যাজুয়েট করে তোমরা বের হচ্ছ, কী শিখে বের হচ্ছ? জিনিসটা হচ্ছে কিন্তু যে অনেক কিছু জানতে হবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন ইন্টারনেটের জন্যে, টেকনোলজির জন্য আমাদের কাছে প্রচুর ইনফরমেশন, এবং অনেক যখন ইনফরমেশন থাকে তখন মনে হয় আমরা সবাই কনফিউজড হয়ে যাই, আমরা কোনটা পড়বো? সব ফিল্ডেই তো ভালো করা যায়, সব ফিল্ডেই তো অনেক অপরচুনিটি আছে, তাহলে কোন অপরচুনিটিটার পেছনে ছুটবো? আমার কাছে মনে হয় যে এই জিনিসটাই তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সানি যেমন বলছিল যে বাংলাদেশের ছেলেমেয়েরা গিয়ে যে হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে তারা নাসাতে কাজ করবে, এবং এইখানে আজকে আমরা যারা আছে প্যানেলে, আমরা সবাই বিভিন্ন সময় দেশের বাইরে গিয়েছি, পড়ালেখা করেছি, কাজ করেছে এবং দেশে ফিরে এসছে। আমরা কিন্তু এমন না যে আমাদের 5টা আঙ্গুলের জায়গায় 10টা আঙ্গুল আছে, রাইট? আমার কাছে যেটা মনে হয়, অন্তত আমি আমারটা দিয়ে বলতে পারি যে আই ওয়াজ এবল টু আইডেন্টিফাই যে আমার কোথায় ফোকাস করা উচিত। হ্যাঁ, সো বাই এডুকেশন আমি ইঞ্জিনিয়ার, এখন অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি অনেক কিছু পড়তে পারতাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে ফ্লুইড ডায়নামিক্সটা আমার কাছে ভালো লাগে, তাহলে ওটাতেই পড়ালেখা করা যায়। পরবর্তীতে চিন্তা করে দেখলাম যে ছোটোবেলায় যেহেতু ওই ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম বা কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, মনে হয় আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ম্যানেজমেন্টটাকেও অ্যাড করতে পারি, রাইট? তো আমার কাছে যেটা হয় যে তোমরাও কিন্তু এক একজনে বিভিন্ন ফিল্ডে ভালো। কেউ কম্পিউটার সায়েন্সে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো তাদের ভেতরে কারো C++ প্রোগ্রামিং করতে ভাল লাগে, কারো হয়তো জাভা প্রোগ্রামিং করতে ভাল লাগে, কারো হয়তো সারাদিন ফেসবুকে সময় কাটাতে ভাল লাগে, বাট সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটাকে বেছে নেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় যে অনেকগুলো বিষয় যদি তোমরা জানো, তাহলে যে কোনো একটা বা দুটো বেছে নিয়ে সেটাতে যদি এক্সপার্ট হওয়ার চেষ্টা করা যেতে পারে, তাহলে কিন্তু ইমপ্রুভ করা যেতে পারে। তবে নাম্বার 1 হচ্ছে নিজেকে প্রেজেন্ট করতে পারা। এটা যদি একটা উদাহরণ দেই, আমি জানি যে আজকে যেমন সানি একটু আগে কথা বলে গেল, তোমরা অনেকেই ফেসবুকে গিয়ে সানিকে খুঁজে বের করবে এবং তারপরে সানিকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। দ্যাট উইল ডু নাথিং ফর ইউ, ঠিক আছে? ওয়েন ইউ আর ট্রাইং টু গেট এ জব, এই ফেসবুকে ইনভাইট পাঠিয়ে কোনো লাভ হবে না। সেম টু মি, সেম টু জারা অর আজারিফ, ঠিক আছে? কি করতে হবে? ইফ ইউ ওয়ান্ট টু ডু রিসার্চ, গো ডু ইন লিঙ্কডইন। আর শুধুমাত্র একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েও লাভ হবে না, কারণ তোমাকে তো আমরা মিট করি নাই, রাইট? সো সেখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কেন আমাকে কানেক্ট করতে চাচ্ছ সেটা বলতে হবে, রাইট? এবং এই যে 3 লাইনের একটা ইমেল লিখবে, এই 3 লাইনের এই ইমেলটার ভেতরে কতগুলো স্পেলিং মিস্টেক আছে বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সেন্টেন্স ফরমেশন হয়েছে কি হয়নি, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এটা কিন্তু আমি দেখি, ভাইয়া যেটা বলছিল যে আমি সারা দেশে ঘুরে বেড়াই, কারণ হচ্ছে টু কানেক্ট উইথ ইউ গাইস, এবং প্রতিবার ফেরার পরে অনেক ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড লিঙ্কডইন ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, কানেকশন রিকোয়েস্ট পাই, কিন্তু ওর ভেতরে যেটা হয় যে অনেকে 2 লাইন ইমেল লিখো যার ভেতরে 10টা ভুল থাকে, আর অনেকে হচ্ছে কিচ্ছু লিখে না, জাস্ট রেজুমিটা পাঠিয়ে দেয়। সো যেটা তোমরা অনেকেই বললে যে কমিউনিকেশন, সো কমিউনিকেশন ভালো করতে হবে, রাইট? নাম্বার 1 হচ্ছে ইউর রেজুমি উইল স্পিক ফর ইউর সেলফ, সো ওয়ার্ক অন দ্যাট, ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিল। আর আরেকটা হচ্ছে যেটা যে কোনো একটা স্কিল, যে কোনো একটা জিনিস ভালোভাবে শেখার চেষ্টা করো, অনেক কিছু না শেখে যে কোনো একটা জিনিস, ঠিক কি না? যেটা হচ্ছে যে টেকনোলজিটাকে নিজের জন্য যদি ইউজ করতে শিখতে পারো, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল। যদিও আমরা একটা কম্পিটিশনে আছি 2.5 ঘন্টার প্রোগ্রাম কীভাবে 25 মিনিটে শেষ করা যায়, তবুও আমি আরেকটা কথা বলবো, কারণ যেহেতু মাইক পেয়েছি সো আমার বলতেই হবে। সো আমি কিন্তু 500 লোককে খুঁজছি, আই এম লুকিং ফর 500 পিপল দিস ইয়ার, এবং তার জন্য খুব ভালো ইংরেজি জানা চাই। তোমার বাংলা গ্র্যাজুয়েট হতে পারো, কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হতে পারো, বিজনেস গ্র্যাজুয়েট হতে পারো, ম্যাথ গ্র্যাজুয়েট হতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট যেটা হচ্ছে খুব ভালো হতে হবে ইংরেজিতে, ভেরি গুড ইন লিসনিং অ্যান্ড রাইটিং। ইফ ইউ আর দ্য ওয়ান, ইউ উইল বি এবল টু কমিউনিকেট, রাইট? সো
জাস্ট কাম সি মি এভরি টিউসডে অ্যান্ড ফ্রাইডে 4:30 PM. সো চাকরি পাওয়া যায় না সেই কথাটা সত্যি না, আমি 500 চাকরি দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। 500 লোক তো আপনি নেবেন, তো 500 লোকের এখানে কি অগমেটিক্সে কাজ করতে আগ্রহী কেউ আছেন? হাত তুলেন দেখি। অগমেটিক্সে কাজ করতে চান না? কেউ জানে না, না? আমি একটু নোমান ভাইকে অনুরোধ করব যে আপনি যদি আপনার ইউআরএলটা বা কোথায় গেলে বিস্তারিত জানা যাবে এটা একটু যদি বলেন। আচ্ছা, সো অগমেটিক্স সম্পর্কে জানো না, খুবই স্বাভাবিক, কারণ আমরা নতুন বাংলাদেশে। augmetics.com, www.augmetics.com। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে সবাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পছন্দ করে, সো আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স খুবই স্ট্রং। উই আর ভেরি মাচ আপ টু ডেট আমাদের ফেসবুক পেজে। সো ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ অগমেটিক্স বাংলাদেশ অ্যান্ড ইউ উইল ফাইন্ড অল অ্যাবাউট আস। আর অগমেটিক্স ইজ স্পেলড এস A as in apple, U as in university, G as in girl, Augmetics, M as in Mary, E as in Edward, D as in David, I as in India, X as in X-ray. So মনে থাকবে সবার? So go to augmetics.com অথবা ফেসবুকে গিয়ে অগমেটিক্স বাংলাদেশ। অনেক ধন্যবাদ। ফেসবুক নিয়ে আমার একটা অসুবিধা, সেটা হচ্ছে আগে আমার ছিল টেক্সট বুক, পরে ফেসবুক, এরপরে হচ্ছে উজবুক, এরপরে কি হইতে পারে কেউ বলতে পারেন? এই উত্তরটা দিতে পারলে পুরস্কার আছে। টেক্সট বুক, ফেসবুক, উজবুক, মানে আমার মতো অবস্থা। এরপরে কি হবো আমি? হসপিটাল বুক, চাবুক হতে পারে না? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এবার আপা আপনার কাছে যাব, যারা মাহবুব আপার কাছে। প্রথমে আমি জিজ্ঞেস করব যে আপনি কি বরাবরই এত সুন্দর নাকি আজকে একটু বেশি সুন্দর? মানে কি ধরনের কথা? না, সবাই জানতে চাচ্ছে। কেউ জানতে চাচ্ছে না, তুমি পরে জেনে নিও। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে যারা আইসিটিতে ক্যারিয়ার করবে তাদেরকে কি শুধুই আইসিটি বা কম্পিউটার সায়েন্স বা ফিজিক্স বা কোর যে বিষয়গুলো সেগুলো পড়তে হবে, নাকি অন্য কিছু পড়ে কি করলে তারা আইসিটিতে ক্যারিয়ার পার্সু করতে পারবে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আইসিটিতে এসছি অনেক বছর পরে। আবার আমার প্রথম চাকরি রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, একটি বাইং হাউসে। তারপরে আমি যখন সুদূর আমেরিকায় চলে যাই, আমার কাজ শুরু হয় ওই যে তখন .com বুম ছিল এবং Y2K বাগ এলিমিনেশনের একটা বিভিন্ন প্রজেক্ট চলছিল আমেরিকাতে, $multi-million প্রজেক্টস এক একটা। তো তখন আমি HTML জাভাস্ক্রিপ্টে কোডিং শুরু করি, তারপরে আমি .NET কোডিং করি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট শুরু করি, তারপরে কিছুদিন এন্টারপ্রেনারশিপ চেষ্টা করি, তারপরে MBA করে বাংলাদেশে ফিরে 10 বছর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করি বিভিন্ন ক্যাপাসিটিতে। প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড ছিলাম, উইচ ইজ পিওর ব্যাংকিং। তারপরে মার্কেটিংয়ের হেড ছিলাম, কল সেন্টারের হেড ছিলাম, কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টেও হেল্প করেছি। এখন পিওরলি একটা আইটি কোম্পানিতে আবার এসে যোগদান করেছি। সো তোমার প্রশ্নটার উত্তর দিতে একটু লম্বা পরিসরে বলছি, একটা পার্টিকুলার ফিল্ডে কাজ করার প্রয়োজন নাই। ইনফ্যাক্ট অ্যাজ ইউ গ্রো ওল্ডার তুমি দেখবে প্রত্যেকে আমরা দেখি যে আমরা কি পছন্দ করি, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আই এম ম্যারিড টু আ ম্যান হু ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার ফর 22 years and then he had a complete career change and he became a stand-up comedian. অনেকে হয়তো জানেন নাভিদ মাহবুব, উনি স্ট্যান্ড আপ কমেডি করেন। তো কারো স্টোরি কারোর সাথে হয়তো কার্বন কপি হওয়ার কথা না। হ্যাঁ, একটা সেট রুল আছে। হ্যাঁ, আমরা একটা পার্টিকুলার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করব, তারপর একটা MBA করে আমাদেরকে আরও স্ট্রং করব, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা যদি ফোকাস করি এই ইন্ডাস্ট্রি ছাড়াই চলবে না, লাইফ টেকস আস ডিফারেন্ট রুটস। সো সবসময় যে একটা ইন্ডাস্ট্রিতেই ফোকাস করব তা না, কিন্তু আমাদের দেশের আইসিটি ইন্ডাস্ট্রিটা এখন গ্রোয়িং, সো দিস ইজ নাও দ্য ইন থিং। So why not focus on the ICT industry? আপনারা সবাই আছেন এখানে, you are graduating in this field. Like Rashad bhai just said, focus on what you like. And একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যেটা পছন্দ করেন ওইটা ইউনিভার্সিটির টাইম থেকেই ওইটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানা শুরু করেন, ওইটার পরিসর সম্বন্ধে জানা শুরু করেন, ওইটার কোথায় গিয়ে ঠেকবে সেটার একটা স্টাডি করা শুরু করেন। অনেকে আমরা অনেক কিছু পড়ি, পরে ওইটা গিয়ে কোনো গ্রোথ নাই। So don't get stuck. Continuously look at Facebook, look at social media,
keep yourself aware, read, listen, and কন্টিনিউয়াসলি অ্যাওয়ারনেস বাড়ান, যাতে আপনি কি পছন্দ করেন এটা হয়তো 50 বছর পরে গিয়ে আপনি ফিট করে বলবেন ওকে ফাইনালি আই এম অ্যাট মাই ড্রিম জব, বাট অর এলস আমার মতো হতে পারেন যে হু ইজ হ্যাপি অ্যাট এভরি ইন্ডাস্ট্রি অ্যান্ড এনজয়স দ্য কারেন্ট job as a challenge. So you can be any particular character type, but enjoy the process and reach your destination and make it a good journey. থ্যাংক ইউ। আমি আরেকটি প্রশ্ন করবো আপনার, সেটা হচ্ছে যে প্রত্যেকের তো বলা হয় যে একটা এম সেট করা উচিত, যে আমার এই কাজটা করতে ভালো লাগে, আমি 10 বছর পরে বা 20 বছর পরে আমাকে এই জায়গায় দেখতে চাই। এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এইটা আপনার ক্ষেত্রে কি ছিল, যে আপনি বললেন বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখনো এনজয় করছেন নিশ্চয়ই, দেখে মনে হচ্ছে যে আপনি কাজ করে কাজটা উপভোগ করছেন আপনার, তো আপনি কোথায় দেখতে চেয়েছিলেন আপনাকে? আমি আর্টিস্ট হতে চেয়েছিলাম, ফাইন আর্টস ইনস্টিটিউট জয়েন করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা হার্ট পেশেন্ট, আমাকে ফ্যামিলি থেকে বলা হলো প্লিজ প্র্যাকটিক্যাল কিছু করো, ওই আমি গিয়ে বিবিএ পড়া শুরু করি, অ্যান্ড দেন লাইফ হ্যাজ টেকেন মি ডিফারেন্ট রুটস। বাট এই না যে আমি আমার ছবি আঁকার কাজ বন্ধ করে দিয়েছি, আমি এতদিন ব্র্যান্ডিংয়ে ছিলাম, যত মনের সুখে ছবি আঁকা ওইখান দিয়ে ডাইভার্ট করে রুট করেছি, বাসায় বাচ্চাদের সাথে যত আর্ট প্রজেক্টস, ট্রু আমি আর্টিস্ট হইনি, কিন্তু আই হ্যাভ ট্রাইড, মানে আমার যেটা ভেতরের একটা প্যাশন সেটা আমি বিভিন্ন দিক থেকে বের করতে চেষ্টা করেছি। যে কোনো জায়গায় থাকলে কিন্তু ওই এটা রিফ্লেক্ট করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমি আপনাদের কারো কাছ থেকে প্রশ্ন চাচ্ছি, যারা মাহবুব বা রাশেদ মুজিব নোমান, আমি জারিফ মুনির ভাইয়ের কাছে পরে আসব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের ভলান্টিয়ার আছেন, যদি হ্যাঁ ব্ল্যাক হিজাব পরে একজন আছেন, যে আপনার নাম পরিচয় দিয়ে তারপরে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বেসিক্যালি আপনি বলেন আপনি অনেক জব স্কিপ করেছেন, কিন্তু প্রথমে যেটা আমাদের আসলে জব রিকোয়ারমেন্টে চাওয়া হয় একটা মানে স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয়, যেমন আমি সিসি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু যখন আমরা কোথাও জব অ্যাপ্লাই করতে যাচ্ছি অনেক সময় দেখা যায় ফ্যামিলি প্রেশারের জন্য, এই যে আপনি যেমন নিয়েছেন আপনার প্যাশনটা আপনি নিতে পারেননি, লাইক হচ্ছে যে আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছি, কিন্তু ধরেন আমি হয়তো কমিউনিকেশনে খুব ভালো বা আমি ম্যানেজমেন্টে ভালো, কিন্তু আমি কিন্তু ওই সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারছি না, বিকজ আমার রিকোয়ারমেন্টে দিয়ে দেওয়া হয় যে লাইক আমি যদি ম্যানেজমেন্টের দিকে যেতে যাই আমাকে বিবিএ ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, বা ধরুন আমি যদি ডিজাইনার হতে চাই আমাকে টেক্সটাইল বা অন্য কিছুতেই পড়তে হবে। সো যদি আমরা মানে এরকম মানুষেরা, ধরুন আমাদের প্যাশন একটা ছিল বাট ফ্যামিলির প্রেশারে হয়তো আমরা অন্য সাবজেক্ট নিয়ে পড়েছি, তাহলে আমরা কিভাবে আসলে এসব জায়গাতে অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি গত 10 বছর ধরে মানে খুব অ্যাক্টিভলি একটা হায়ারিং কমিটিতে ছিলাম ব্র্যাক ব্যাংকে। আমরা ম্যানেজমেন্ট ট্রেনিজ নিয়েছি, যখন আমরা ম্যাথমেটিক্স মেজর, ফিজিক্স মেজর, কম্পিউটার সায়েন্স মেজর্স বিভিন্ন ফিল্ড থেকে নিয়েছি। সো আমার মনে হয় আপনার রেজিউমেটা আপনি বিল্ড করেন স্ট্রংভাবে, অ্যান্ড আপনি যখন আপনার কভার লেটারটা লিখবেন তখন আপনি সেখানে কমিউনিকেট করে দিবেন যে আপনি কোন কোন ফিল্ডে আপনার দক্ষতাটা বেশি। আমার মনে হয় সেটা একটা অ্যাপ্রোচ, এবং আপনি যেই ফিল্ডে অ্যাপ্লাই করতে চান সেই ফিল্ডে আপনি যদি কোনো প্রজেক্ট করে থাকেন ইউনিভার্সিটিতে থাকাকালীন সেটা হাইলাইট করবেন। সেটা হয়তো রেজুমেতে থাকে না, কিন্তু রেজুমেতেও অ্যাড করতে পারেন। রেজুমেটা এক একবার হয় কি অনেক লম্বা, ইয়াং পিপলের রেজুমে দেখি 2-3 পাতার রেজুমে, দরকার নাই তো। একটা খুব অ্যাট্রাকটিভ একটা বলে না এলিভেটর পিচ, উনি যে বললেন 3 লাইনের একটা ইমেল, মেক ইট সো শার্প যে আমার নাম অমুক, I can provide you the next solution to your problem. তখন আমি বলবো ওকে লেটস টক। সো ওইখানে কমিউনিকেশনটা শুরু করেন, মার্কেট ইয়োরসেলফ ইন সাচ এ ওয়ে যে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা আমরা এদিক থেকে সহজেই দেখতে পারি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? যার সাথে যদি অ্যাড করি যে আমিও কিন্তু লাস্ট 20 years আই ওয়ার্কড ইন 3 ডিফারেন্ট ফিল্ডস, হ্যাঁ, এবং বাই এডুকেশন আমি ইঞ্জিনিয়ার, কিন্তু এখন আমি একটা হেলথ টেক কোম্পানিতে আছে, ম্যানেজমেন্টে কাজ করছি। সো ইট ডাজন্ট যে তোমার ব্যাকগ্রাউন্ডটা ওটাই হতে হবে। আরেকটা জিনিস বাংলাদেশে আমরা করি না, সেটা হচ্ছে ইন্টার্নশিপ। এখানে যদি কেউ ইউল্যাবের থেকে থাকো, ইউল্যাবের যে ভিসি ছিলেন ইমরান স্যার, প্রফেসর ইমরান একদিন বলছিলেন যে ইভেন ইন্ডাস্ট্রি যদি তোমাকে নাও পে করে তাহলেও তোমার ভলান্টিয়ারলি কিছুদিন ইন্টার্নশিপ করা উচিত, so that you get to know about the industry, তোমার রেজুমেতে লেখার মতো কিছু একটা এক্সপিরিয়েন্স যোগ হয়, হ্যাঁ, so you can think about that too. থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি বলুন। হ্যালো, জি স্যার যেরকম বলেছিলেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা সবাই জানি মেশিন লার্নিং অথবা এই টার্মগুলো আসতেছে। সো আমি যদি এখন ডাটা সায়েন্টিস্ট হতে চাই বা ডাটা অ্যানালাইসিস্ট হতে চাই, এখন আমি ইচ্ছা করলেও আমি কোথাও গিয়ে কোনো ইনস্টিটিউশন থেকে কোনো ডিগ্রি নিতে পারবো না, বা কোনো ডিপ্লোমা কোর্সও বা এরকম নেই, বা স্কিলও আমি ওইরকম কোথা থেকে নিতে পারবো না, বা কোনো কোর্স সেন্টারও নেই। এখন আমি যদি এটা করতে চাই, সেটা আমার পক্ষে হয়তো অনলাইন থেকে আমাকে শিখে হয়তো করতে হবে। এখন আমি অনলাইন থেকে কিছু শিখলাম, শিখে আমার প্র্যাকটিস করার মতো ওই রকম অপরচুনিটিটা আছে কিনা, সেটাও একটা বড় কোশ্চেন হিসেবে দাঁড়াবে। এটা হলো আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে কি করলে কি হবে, মানে আমি বলতে চাচ্ছি মার্কেট ড্রিভেন যে স্কিলগুলো প্রয়োজন হচ্ছে। এখন এটা সম্পর্কে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা যারা আছে তারা অ্যাওয়ার না, বা তারা জানতে পারছে না যে মার্কেট ড্রিভেন যে স্কিলগুলো প্রয়োজন হচ্ছে। কারণ এটা সম্পর্কে যখন স্টুডেন্টরা বা যারা শিখতে আগ্রহী বা যারা বিজ্ঞানী হিসেবে মার্কেটে ঢুকতেছে, তাদের যদি ইনফরমেশনটা না জানা থাকে, তারা ওই দিকে তাদের মনোনিবেশ করতে পারছে না। কারণ তাদের ওই রকম ভার্সিটি থেকে ওই রকম ইনফরমেশন দেওয়া হচ্ছে না, বা ওই রকম কিছু বলা হচ্ছে না যে তোমরা এটা করো, তোমরা এটা করো, এটা করলে তুমি এটা হবে, যেহেতু নতুন টেকনোলজি অনেক কিছু আসতেছে। তো এইগুলোর থেকে ওভারকাম করার মতো আমাদের যারা স্টেবল বা আমরা যারা সিচুয়েশনে আছি বিজ্ঞানী হিসেবে, তাদের কি করা উচিত? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন। আমি এই প্রশ্নটা আমি জারিফুনে আপনার কাছে যাব। ওই তার প্রশ্নের সাথে আমি একটা প্রশ্ন যোগ করতে চাই। সেটা হচ্ছে আপনি বাংলাদেশে কাজ করছেন আইসিটি ডিভিশনের সাথে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি সক্ষমতা বা তাদের কোথায় কোথায় গ্যাপ বা আমাদের স্টুডেন্টদের স্কিল মোটামুটি একটা খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে আপনার। তো সে যে প্রশ্নটা করলো, এটার জন্য আসলে সবচেয়ে এগিয়ে আসা উচিত তো যারা পলিসি মেকার বা গভর্নমেন্টের ক্ষেত্রে, বা আমাদের বাজার অনেক ছোট হয়তো সে তুলনায়। তো এই ধরনের সমস্যার সমাধান তো রাতারাতি করা সম্ভব না। তো এটা কিভাবে শুরু করা উচিত, বা শুধু কি সরকার এখানে এগিয়ে আসবে, অন্য কেউ আসবে কি না, এটা আপনি যদি উত্তর দিতেন। আপনারা যদি কিছু না মনে করেন, আমি একটু ইংলিশ উত্তরটা দিব। It's a bit easier for me. So I have a very boring answer. Very, very boring. And the answer is, for the first few years of your career, what you need to develop is basic skills. And that basic skill is in something around communication, around business ability, and some technical capability. It doesn't matter where you want to go in 5 years or 10 years or 20 years. The first few years of your career, you have to invest in really building basic skills. That's the first thing I would say. Now, on the stage here, you heard about an artist who became a technologist. You heard about a technologist who became a medical devices and medical scribing person. But there's something that's very common. The first thing that's common is at the beginning of their career, similar to myself, they made a decision to learn very basic skills. It doesn't sound very sexy, but at the very beginning of your career, learn a basic set of skills. That would be my first suggestion to you. My second suggestion is this point that you made about becoming a data scientist. To be very honest with you, except for a few companies, no one in the whole world still knows what big data can mean for them. If I'm really honest with you, very few companies in the world know what big data can do for them. They're still discovering. If you decide you want to become a data scientist, then you have to be patient. You have to figure out which countries are investing in data science, and you have to try to get jobs that allow you to go to these countries. So if you said, I want to go to India because I want to learn about data science, that makes complete sense to me. If you said, I want to stay in Bangladesh and I want to be in data science, then it's not that you just have to look at technology. You should look at industries where data science is becoming more prominent. It could be banking, it could be in the telco sector, it could be in the textile sector. Every single sector in Bangladesh will start using big data, but not yet. It's still some time away. So learn basic skills, find countries that are experimenting and are a little bit advanced than Bangladesh, and in Bangladesh find sectors that will naturally go towards big data. There's no mystery to this. When I look to employ people, the two things that I look for is, does the individual have the capacity to learn? Can they learn? They don't have to be an expert at anything. You don't have to be the perfect person for the subject.
can you learn? That's the first thing I learned. The second thing I look for is, does the person have a good attitude? If you don't have a good attitude, it's very difficult. There are many times in our company, I interview people who are very, very, very intelligent, but the attitude is not good. I would rather take someone who's got a very good attitude and is willing to learn. So those are the two things I look for. Can you learn, and do you have a good attitude? থ্যাংক ইউ। আপনি কিছু অ্যাড করতে যাচ্ছিলেন। জারিফ যেটা বললেন সেটার মানে প্র্যাকটিক্যাল উদাহরণ ধরেন আমি আমার থেকে দিলাম, আব্বার হার্টে প্রবলেম হলো, আমার সঙ্গে সঙ্গে লাফিয়ে পার্ট টাইম ইউনিভার্সিটি সুইচ করে আমাকে ফুল টাইম কাজে নেমে যেতে হলো। I had no clue about the garment industry. I had no clue the difference between knit and woven and what not, LC, back to back, কিছুই বুঝতাম না। I had to learn. So উনি যেটা বললেন, that is exactly what one has to open their mind towards. যে আমরা যেই ইন্ডাস্ট্রিতে আমাকে দেন, বিগ ডেটা নিয়ে আমরা অনেকেই কাজ করতে চাচ্ছি। আমি একটা ব্যাংক থেকে এসেছি, স্কোপ কিন্তু আমাদের এখনও বিদেশের সাথে যদি কম্পেয়ার করি সেরকম না। এর জন্যই হয়তো ইউনিভার্সিটিজ এখনও ওই কোর্সগুলো অ্যাডপ্ট করেননি। বাট যদি আপনার লার্নিংয়ে ইন্টারেস্ট থাকে, আপনি শিখেন, দরকার হলে আপনি ব্যাংক এইসব সিমিলার ইন্ডাস্ট্রিজে যেখানে এটা অ্যাপ্লিকেশন আছে সেখানে গিয়ে ইন্টার্নশিপটা করেন, যেটা কিছুক্ষণ আগে বললেন রাশেদ ভাই, যে ইন্টার্নশিপগুলো করেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অর্জন করেন, এটাই খুব জরুরি। অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন চাচ্ছি এইখানে। জি বলুন, এখানে মাইক্রোফোন দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমি মিজানুর রহমান, গভর্নমেন্ট তিতুমির কলেজে পড়ি, ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আমরা জানি আমাদের প্রতি বছর মানে এভরি ইয়ার 2 মিলিয়ন স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে, কিন্তু তাদের মোস্ট অফ স্টুডেন্টদের গোল থাকে তারা বিসিএস পরীক্ষা দিবে, কিন্তু বিসিএস পরীক্ষায় 2000-এর বেশি সিট নাই, কিন্তু পরীক্ষা দিয়ে 4 লক্ষ দিচ্ছে। তার মানে যত ভালো পরীক্ষায় দেখ 3,98,000 স্টুডেন্ট কিন্তু বাদ যাবে, মাস্ট। 2000 অনলি সিট আছে, কিন্তু আমাদের এত বড় আইটি সেক্টর বা এত আইটি সেক্টর বড় ভিক বাজার আছে, কিন্তু আমরা কেন সবাই শুধু বিসিএসসির পিছনে না দৌড়ে এখানে আসি না কেন, বা আমাদের মানে কেন লিঙ্ক আপ হচ্ছে না? আমার প্রশ্ন এটা আর কি, কেন এত। জি থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা। আর কারো প্রশ্ন আছে কি? হ্যাঁ, এখান থেকে আমি রাশেদ ভাইকে রিকোয়েস্ট করব, আমি তার আগে দুটো প্রশ্ন নিয়ে নিব। ভালো প্রশ্ন করতে পারলে কিন্তু পুরস্কার আছে। হ্যাঁ, ভালো প্রশ্ন এটা। জি, আমার নাম শাহরিয়ার সালেহীন। আমার যেটা প্রশ্ন ছিল স্যারের কাছে, যে স্যার বললো যে আমি সারা দেশ ঘুরে বেড়াই, কিন্তু আমি স্কিলপূর্ণ মানুষ পাই না, মানুষ খুঁজে পাই না। তো আমার এখানে কথা হলো যে হচ্ছে আমাদের স্টুডেন্ট অবস্থায় আমাদের হাতে তেমন টাকা থাকে না। যেমন আমাদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের কিছু কোর্স করা লাগে, সেই কোর্স করার জন্য আমাদের দেখা যাচ্ছে যে 15,000-20,000 টাকা খরচ করে একটা কোর্স করা লাগতেছে, তারপর আমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে। কিন্তু স্যাররা পারে না একটা কোর্স ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রতিষ্ঠান খুলে, মানে ও স্যারদের কোম্পানি যেটা আছে তার একটা সাবসেকশন, অথবা আরেকটা হচ্ছে যে আমরা যেটা আসি বিভিন্ন, কেউ আছে ন্যাশনাল ভার্সিটি থেকে আসে, কেউ আছে মানে লোয়ার ভার্সিটি থেকে আসে। তো চাকরির ক্ষেত্রে কি ভার্সিটি ম্যাটার করে? আচ্ছা, অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ওনাকে একটা ক্যাপ দিবেন এবং সামনে আর যে দুজনকে 2টা ক্যাপ দিবেন। খুব সুন্দর প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন নিব, তারপরে রাশেদ ভাই আপনার কাছে যাব। জি, পেছনে ওই যে নীল জামা পরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, LLM ল ডিপার্টমেন্ট। আমি আগেও এরকম আইসিটি ক্যাম্পে এই অনুষ্ঠানগুলো দেখে অনুপ্রাণিত হয়ে আইসিটি এই ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ শেখার জন্য ইউটিউবে ট্রাই করি। একটু 1 মিনিট সময় নেব। এই সফট এক্সো 2017-র এই ফেয়ার থেকে আমি ইনফ্লুয়েসড হয়ে আমি এই আইসিটির বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে ইনভলভ করার জন্য ইউটিউবে দেখে চেষ্টা করার পর যে বিভিন্ন প্রতিষ্ঠান হাই রেঞ্জে কোর্সগুলো করায়, এটা করার সমস্যা হয় বিধায় ইউটিউবে দেখে ট্রাই করার পর আমি একটা চ্যানেল এস্টাবলিশ করি। এখানে অনেক ভিডিওগুলো আমি দিয়েছি, এছাড়াও আমি অন্য কাজও আছে। কিন্তু করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করি ছোটোখাটো মাঝে মধ্যে, এই প্রবলেমগুলো সলিউশন আমি কোনো সেন্টারে বা আপনাদের কারো মাধ্যমে পেতে পারি কিনা, বা কোনো সিস্টেম আছে কিনা, এই বিষয়টা আমি একটু জানতে চাই। ধন্যবাদ। প্রবলেমটা কি বলবেন? একটা প্রবলেমের কথা বলেন, একটা যে কোনো একটা। যেমন আমি অ্যাপস তৈরি করার জন্য অ্যাডমুভে অ্যাকাউন্ট করতে গিয়ে ফার্স্ট একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি, বাট আমাকে বলছে এটা ডিজেবল। আমার ওই ইমেল দিয়েই আমার অ্যাডসেন্সে ভেরিফাইড
অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাড মুভে যখন করতে গেলাম আমাকে বলছে ডিসেবল, আমি কোনোভাবে সলভ করতে পারছি না, এর কোনো আচ্ছা সলিউশন? ঠিক আছে, আপনি একটু কষ্ট করে, আপনাকে আমি অনুরোধ করবো এই সেশনটা শেষ হলে আমি আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, আচ্ছা আমি আপনার কাছে যাচ্ছি নাসির ভাই, আপনি যদি দুটো প্রশ্নের উত্তর। প্রথম যে দুটো প্রশ্ন ছিল, আই থিঙ্ক ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার কাইন্ড অফ জারিফ দিয়েছে। জারিফ যে কথাটা বলছিল যে রাইট অ্যাটিটিউড, আমার কাছে মনে হচ্ছে যে সেটাই কিন্তু খুব দরকার, যে রাইট অ্যাটিটিউড। আপনি যেটা বললেন যে 2 লক্ষ ছেলে মেয়ে চেষ্টা করছে 2000 BCS জবের জন্যে, সো কেন, রাইট? আমরা কি মানে জেনেও যে 99.5% উইল নট গেট দিস জব, কিন্তু তার জন্য চেষ্টা করে যাচ্ছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর। এই যে অ্যাফোর্টটা দিচ্ছে, এই অ্যাফোর্টটা যদি অন্য সেক্টরে দেয়া যায় তাহলে কিন্তু ভালো করা যাবে। এবং তার জন্য যেটা দরকার হচ্ছে একটা রাইট মাইন্ডসেট, আমরা পারবো এই বিশ্বাসটা। আমি যদি একটা রিয়েল এক্সাম্পল দিই, যেমন আমাদের অফিসে যারা আসে আমরা ইংলিশ টেস্ট নেই, এবং যারা ভালো করে না আনফর্চুনেটলি ওদেরকে আমি বলি যে ক্লাস 6-এর একটা গ্রামার বই কিনতে হবে, এটা পড়তে হবে 3 মাস, প্রতিদিন একটা করে ইংরেজি মুভি দেখতে হবে, ইংরেজি গান শুনতে হবে, টাইপিং প্র্যাকটিস করতে হবে, 3 মাস পর ফেরত আসতে হবে। অনেক কিন্তু বেশি কিছু না, এটা BCS পাস করার থেকে সহজ, কিন্তু তারপরেও তাদের ভেতরে একটা কনফিডেন্সের অভাব, আমি কি পারবো। তো যেটা বলছিলাম, রাইট অ্যাটিটিউড বা মাইন্ডসেটটা থাকলে প্রাইভেট সেক্টরে কিন্তু প্রচুর কাজ আছে। যেমন বেসিসের মেম্বার আছে প্রায় 1300 অর মোর। এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যে কাজগুলো হচ্ছে, একটা কিছু কোডিং শিখতে হবে, সেটা C++ হতে পারে, সেটা পাইথন হতে পারে, কিছু একটা শিখতে হবে। তার জন্য কিন্তু স্কুলে যাওয়ার দরকার নেই। আমি একই সাথে সেকেন্ড প্রশ্নটার উত্তরও দিয়ে দিচ্ছি যে আজকাল কিন্তু সমস্ত ইনফরমেশন ইন্টারনেটে আছে। আমি জানি যে এই যে বাংলাদেশ হ্যাজ দ্য হায়েস্ট নাম্বার অফ ফেসবুক ইউজার্স, রাইট? কিন্তু যে সময়টা আমরা ফেসবুকে স্পেন্ড করি, আমরা যদি ইউটিউবে যাই, রাইট, ইউটিউবে কিন্তু সমস্ত টিউটোরিয়ালগুলো আছে, এই টিউটোরিয়ালগুলো থেকে কিন্তু শেখা যেতে পারে। এরপর শেখার পরে যেমন ওই এক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমি ডাটা সায়েন্স শিখলাম, তারপর আমি কাজ করব কোথায়, সেটাও কিন্তু এখন সহজ। আপস্কিল থেকে, আপওয়ার্ক থেকে প্রচুর কাজ পাওয়া যেতে পারে। সো নাম্বার 1 হচ্ছে রাইট অ্যাটিটিউড অর মাইন্ডসেট, এবং সেই সাথে যে নতুন যে একটা ফিল্ড সেটা এক্সপ্লোর করার একটা ইচ্ছা, শুধুমাত্র প্রুভেন যেটা আছে BCS সেটা না, একটু রিস্ক নিতে পারা, রাইট? এবং তার জন্য নিজেকে তৈরি করার জন্যে কিছু একটা সময় ইনভেস্ট করা, কারণ তৈরি না করলে তো আর হবে না, সেটা হচ্ছে। এরপরে হচ্ছে টেকনোলজিটাকে রাইট ওয়েতে ইউজ করা, ইন্টারনেট থেকে বিনা খরচে, অনেক টাকা খরচ করতে হবে না, 15-20 হাজার ফ্রি শিখে ফেলা যাবে, এবং ফ্রি শেখার পর ইন্টারনেটেই আবার ফ্রি কাজ করে কিন্তু টাকাও ইনকাম করা যাবে। সো এই যে ইনফরমেশনগুলো আমি আজকে দিয়ে দিলাম, সো লেটস সি আপনাদের মধ্যে কতজন এই ইনফরমেশন ইউজ করে কাজ করেন, অ্যান্ড উইল টক ইন দ্য নেক্সট সফট এক্সপো। থ্যাংক ইউ। আমি জারিফ মুনির ভাইয়ের কাছে যাবো এবার, মোটামুটি শেষ দিকে আমরা একদমই, উনি শেষ করবেন। আপনি আপনার বক্তব্যের পরে আমরা শেষ করবো আর কি আজকে অনুষ্ঠান। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, যেটা ছিল যে does it matter which university you study in? It's a very interesting question. So maybe let me share my personal experience. আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার আব্বা একদিন আমাকে এসে বলে যে দেখো আমি হলাম সরকারি কর্মচারী, আমার হাতে এত টাকা আছে, তুমি যদি বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপ পাও খুব ভালো, নাহলে তোমাকে দেশে থাকতে হবে। তো আমি একটা স্কলারশিপ পেয়ে আইওয়াতে পড়তে গেলাম। যখন সাবজেক্ট চুজ করতে গেলাম তখন আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি ইকোনমিক্স পড়তে চাই, সাইকোলজি পড়তে চাই। তখন আমার আব্বা বলল আপনি এসব না পড়ে তুমি একটা অ্যাকাউন্টিং পড়ো, কারণ ইউ অলওয়েজ নিড অ্যাকাউন্টেন্টস। যখন গ্র্যাজুয়েটিং করলাম তখন আমাকে বলে যে দেখেন এই ইউনিভার্সিটি থেকে, ছোট ইউনিভার্সিটি বলে কোনোদিন কেউ বড় কোম্পানিতে কাজ করে নাই, আপনি এক কাজ করেন, আপনি একটা ছোট কোম্পানিতে কাজ শুরু করেন, তারপর 2-3 বছর পর আস্তে আস্তে ধীরে সুস্থে একটা বড় কোম্পানিতে যান। আমি জিজ্ঞেস করলাম আমার ক্যারিয়ার কাউন্সিলরকে যে অ্যাকচুয়ালি দুনিয়ার সবচেয়ে ভালো অ্যাকাউন্টিং ফার্ম কারা, আমাকে নামগুলি দিল, এই নাম। তখন আমি বললাম যে আচ্ছা আমি তো বস্টনে যাচ্ছি একটু বন্ধুদেরকে দেখতে, আমি একটু 2 সপ্তাহ একটু গিয়ে চেষ্টা করি না, কি করব। গেলাম তো একটা অ্যাকাউন্টিং ফার্মের বাইরে দেখলাম একটা কফি শপ, প্রত্যেক দিন আমি একটা স্যুট পরে বসে থাকতাম 2 সপ্তাহ, দেখতাম স্যুট পরে কে ঢুকছে, স্যুট পরে কে বাইরে যাচ্ছে। 3 দিন পর বুঝলাম যে কয়েকজন মানুষ যারা স্যুট পরে আসছে তারা কিন্তু এই কোম্পানিতে কাজ করতে যায়।
তখন আমি হঠাৎ করে ওদের সামনে গেলাম, আমার নাম হলো জারিফ, আপনার সাথে কথা বলতে পারি? প্রথম 2-3 বার কিন্তু কেউ কথা বলে নাই। হঠাৎ করে দেখলাম 2 সপ্তাহ পরে এক ভদ্রলোক এসে আমাকে বললো যে আপনি তাকে দেখলাম খুব ভদ্রভাবে আপনি খালি লোকজনের কাছে আসছেন, কথা বলতে চাচ্ছেন, কি কথা বলতে চান? আমি বললাম দেখেন আমাকে একটা চাকরি দিলে ভালো হতো, এটা কথা বললে ভালো হতো, কি বলেন? তো ভদ্রলোকের একটা চান্স দিল আমার ওপরে। এই কোম্পানিতে 2 বছর কাজ করার পর আমি চিন্তা করলাম আর কি করা যায়। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, ওকে হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ডস বেস্ট কনসাল্টিং ফার্ম? আমাকে নামটা দিল, এইটা হলো কনসাল্টিং ফার্মের নাম। আমি বললাম আচ্ছা এই অ্যাকাউন্টিং ফার্ম থেকে ওই কনসাল্টিং ফার্মে কেউ কাজ করেছে? বলে আমরা কোনোদিন দেখি না এটা। আপনি যদি হার্ভার্ডে না পড়েন, MIT-তে না পড়েন, স্ট্যানফোর্ডে না পড়েন, এই কনসাল্টিং ফার্ম আপনার রেজিউমেও দেখবে না। তখন আমি চিন্তা করলাম আচ্ছা আমি যাই না, একটু কফি শপে বসে দেখি কি হয়। এবার কফি শপে যাই নাই, একটা কলেজে গেলাম। একটা কলেজে গিয়ে আমি বসে থাকলাম, MIT-তে। কিন্তু আমাকে লোকজন জিজ্ঞেস করলো আপনি কি MIT-র ছাত্র? বললাম না ভাই আমি আইওয়ার এক কলেজের ছাত্র, কিন্তু এমনি আমি তো বসলাম, আপনার ভিতরে ঢুকছে না কিন্তু বসলাম। ইভেনচুয়ালি এই কোম্পানির লোক বার হলো, আপনি কে, আপনি কি করেন, আপনি কি চান? আমি একটা কথা বললাম, আপনার সাথে 5 মিনিট কথা বলবো। কি কথা বলবেন? আমার ব্যাপার বলবো। ঠিক আছে শুনলাম। Why am I telling you this story? You know, when you are from Bangladesh, you have no option but to be an entrepreneur. There is no option. You have to be an entrepreneur in your job, you have to be an entrepreneur in your company, you have to be an entrepreneur in your education. The only thing is if you don't try. আপনারা যদি চেষ্টা না করেন আপনারা কোনো জানবেন না যে চেষ্টা করলে কি হতো। 99 times চেষ্টা করে কিছু হবে না, but unless you try you will not know. That's important for you to understand. Unless you try you will not know. Now the second thing you must learn is there is something called the art of the conversation. আপনি যদি এখন একজনের সামনে দাঁড়িয়ে থাকেন একটা কথা না বলেন কিচ্ছু হবে না। You must be interesting. আপনি যদি একটা ফেসবুক রিকোয়েস্ট আমাকে পাঠান আমি তো ভাই অ্যাকসেপ্ট করব না, একটা লিঙ্কডইন রিকোয়েস্ট পাঠান আমি তো অ্যাকসেপ্ট করব না। But I will tell you, if you find me and you make the effort and you are interesting, I will return the favor. So you must find the way to be interesting, to be memorable. But in each one of you is the entrepreneur. You have no option. You are from Bangladesh. You have no option but to be an entrepreneur who keeps trying. Unless you try, you will not know. Thank you. অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা এই সেশনের আলোচনা শেষ করছি। আমি আমাদের প্রকল্প পরিচালক স্যারকে অনুরোধ করব এবং দিদারুল আলম সানি ভাই এই ICT ক্যারিয়ার ক্যাম্পের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে। হ্যাঁ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে আপনারা LICTর ফেসবুক পেজে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে কোনোভাবে হেল্প করা বা প্রশ্ন উত্তর দেওয়া। থ্যাংক ইউ। আপনারা জানেন সবাই যে আমাদের এই আজকের ক্যারিয়ার ক্যাম্পের অন্যতম আকর্ষণ হচ্ছে টিম অলিক। আমরা টিম অলিকের জন্য একটা জোড়া হাততালি দিব। আপনারা সানি ভাইয়ের কথা শুনেছেন, টিম অলিক কীভাবে আমাদের দেশের জন্য গৌরব বয়ে এনেছেন এবং তারা কতটা মেধাবী, এবং তারা আপনারা নিশ্চয় জানেন তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন, নাকি ডোনাল্ড ট্রাম্পই এদের সাথে দেখা করবে? ডোনাল্ড ট্রাম্প দেখা করবে এদের সাথে না। আমি টিম অলিকের মেহেদিকে অনুরোধ করব তার টিমের সবাইকে নিয়ে আসার জন্য, এবং আরেকজন আছে আমাদের তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ জায়েদ কর্পোরেশনের CEO ফাউন্ডার, আমি তাদেরকে অনুরোধ করব স্টেজে আসার জন্য। জায়েদ এবং টিম অলিকের যে 4 জন আছে আপনারা জানেন, মেহেদি আছেন, আবু সাকিব মেহেদি, কাজী মইনুল ইসলাম, SM রাফি আদনান, সাব্বির হাসান। হ্যাঁ, আপনারা আসুন এবং জায়েদ। I am Mahdi and we're Oli. Lunar VR Project's challenge is to create VR experience that enable the public to explore the moon. We virtually recreated the Apollo 11 landing site, an otherworldly experience of observing the solar eclipse from the moon, a chance to orbit the moon with LRO satellite, using the resources provided by NASA. User can interact with the world and move around the lunar surface with the help of assistant named Luna. Our goal is creating low-cost extraterrestrial exploration for education. হ্যাঁ, আপনারা আপনাদের জন্য কিছু কুইজ আছে, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা কখন হয়েছিল, কে বলতে পারবেন? 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে যে নির্বাচনী ইশতেহার দেয়, কে দিছে এটা আমি জানতে চাই না, তারিখ বলেন। 2008 সালে কত তারিখে? নির্বাচনী ইশতেহারে
তারিখ বলতে পারবেন কেউ? 12 ডিসেম্বর, অনেক জোরে হাততালি। আপনারা কি আর কেউ জানতেন? আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছিলেন? 2008 সালে উনি তো বলছেন 12 ডিসেম্বর। আচ্ছা, ওনাকে একটা ক্যাপ দেন। এবারের বেসিস সফট এক্সপো কততম আয়োজন? 15। ওইখানে আগে বলছে, ও এখানে আগে বলছে, একসাথে বলছে। আচ্ছা, দুজনকে দিয়ে দিলে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এই যে 4 জন কি বলবো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর একজন তার তো পড়ালেখা শেষ বা সে পড়ালেখা না, সে উদ্যোক্তা, সে কাজ করছে অনেক। ওদের কাছে যাওয়ার আগে আপনারা কি কিছু জানতে চান? তাদের কাছে কোনো প্রশ্ন আছে? আপনি অনেক প্রশ্ন করছেন, আর না এক পরে। আর কেউ আছেন? টিম অলিকের কাছে কোনো প্রশ্ন, কোনো কিছু জানতে চাওয়া আছে? জি বলেন। শুভজিৎ, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, সিএসই। তাদের এইটায় কোনো প্রোগ্রাম ইউজ করছে কিনা, যদি ইউজ করে থাকে কোন ল্যাঙ্গুয়েজে তারা কোডটা লিখছে? কোড করেছে কোন ল্যাঙ্গুয়েজে? আচ্ছা, এটা একটা। আর অন্য কোনো প্রশ্ন, যে কেন তারা এই এত কিছু থাকতে কেন তারা এই ধরনের কাজ করলো, এরকম প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। জি, ভাইয়েরা তো সাস্টের ছাত্র, মানে তারা নিজের কেরিয়ার অনেক নিয়ে আগাতে পারছে, এই পর্যন্ত যেতে পারছে। তা আমরা অনেকেই তো সাস্টের ছাত্র না বা বিভিন্ন টপ লেভেলের ভার্সিটির ছাত্র না, আমরা কিভাবে আগাইতে পারি? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। জি, আপনি বলেন। একটা হচ্ছে যে তারা, আপনারা অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ভালো পরিবেশ পেয়েছেন, সেজন্য তা আপনারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। এখন যারা আপনাদের মতো ভালো জায়গায় পড়ার সুযোগ পায়নি, তাদের জন্য কিছু আপনারা উত্তর দিবেন, যেহেতু 4 জন আছেন। হ্যাঁ, আপনার। আসসালামু আলাইকুম, আমি মাহি, নারায়ণগঞ্জ থেকে। ভাইদের কোশ্চেন হচ্ছে, ওনারা অবশ্যই একটা ভালো কাজ করেছে, দেশের জন্য খুবই ভালো এটা। আমার কোশ্চেন হচ্ছে যে আপনারা যেভাবে টিম ওয়ার্ক করেছেন, এইভাবে টিম ওয়ার্ক করার জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে ভেঙে পড়ে, ভার্সিটি সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে ভেঙে পড়লো। ওদের জন্য একটা উৎসাহমূলক কথা, ইভেন যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কিন্তু মেধাবী, তারা কিভাবেই টিম ওয়ার্কটা আরো ত্বরান্বিত করতে পারে, এই বিষয়ে কিছু টিম ওয়ার্কের কথা বলছেন, তারপরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আর কারো প্রশ্ন? জি বলেন। আসসালামু আলাইকুম, টিম অলিম্পকে অভিনন্দন। আমি জানতে চাচ্ছিলাম এই প্রজেক্ট সম্পর্কে, এটা আসলে খুব ক্লিয়ার না কি ব্যাপারের প্রজেক্ট। আচ্ছা, ঠিক আছে। ইউজ সিজিআই টেকনোলজি অন দিস আচ্ছা, প্রজেক্ট। ঠিক আছে। আর একটা প্রশ্ন নেব, এদিক থেকে কে বলবেন? মোহাম্মদ আনোয়ার হোসেন, নেত্রকোনা থেকে এসেছি। আমার একটা টিম আছে, নেত্রকোনা ফ্রিল্যান্সার টিম নামে। আমাদের 30 জন সদস্য আর কি আমাদের টিমে। ওই সবাই গরিব একদম। আমাদের এই টিমটা কিভাবে সামনে আগাতে পারি আর কিভাবে আমরা ওই টিমের সদস্য। আপনারা কি কাজ করেন? টিমে কি কাজ করেন আপনারা? আমরা বিনামূল্যে ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে থাকি। অনেক ধন্যবাদ। এবার আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। এবার আমি প্যানেলের কাছে যাব, আমি আসবো আপনার কাছে। সবাইকে একটু বলবো, আপনাদের টোকেনটা একটু হাতে ধরবেন, হলুদ রঙের টোকেন। আমাদের কিন্তু মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক এবং হেলথ ট্র্যাকার আছে। অনেক ধন্যবাদ। আপনারা এটা হাতে রাখবেন, হারাবেন না। মেহেদি, আপনার কাছে প্রথম প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি এত কিছু থাকতে, এত অনেক বড় কিছু, অনেকে হয়তো বলছে যে মেহেদি এই কাজটা কেন করলো, বাংলাদেশ একটা গরিব দেশ, এখানে যদি সে কৃষি নিয়ে কিছু করতো, হেলথ নিয়ে করতো বা অন্য অনেক কিছু নিয়ে করলে দেখা যাচ্ছে আমাদের বৃহৎ জনগোষ্ঠীর একটা ভালো কাজে লাগতো, হয়তো ওভারঅল দেশের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়তো। কিন্তু আসলে কি জন্য সেটা আপনি জানেন, যে আপনার হয়টা কি ছিল, কেন আপনি এই ধরনের কাজ করতে গেলেন বা টিম? আচ্ছা, প্রথমেই আমি শুরু করি আমাদের প্রজেক্টটা নিয়ে, যেহেতু অনেকেই ওটা নিয়ে প্রশ্ন। তো আমাদের প্রজেক্টটার নাম ছিল যে লুনার ভিআর। তো ওইটা একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন। তো একজন ইউজার যেটা করতে পারবে, যে ওইটার মাধ্যমে পৃথিবীতে বসেই চাঁদে ঘুরে বেড়ানোর একটা এক্সপিরিয়েন্স পাবে। তো আমরা এটা কেন করলাম? আমরা জানি যে নাসা স্পেস চ্যালেঞ্জ পুরো ওয়ার্ল্ডব্যাপী প্রতি বছরই হয়ে থাকে, আর বাংলাদেশে বেসিস এবং বেসিস স্টুডেন্ট ফোরাম এটা প্রতি বছরে আয়োজন করে থাকে। তো সেখান থেকে ওদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অনেকগুলো প্রবলেম দেয়া থাকে, বিভিন্ন রকমের প্রবলেম। যেমন আমাদের সময় ছিল 24টার মতো প্রবলেম ছিল, কিন্তু কোনো প্রবলেম কিন্তু এক রকমের না। সেটা হতে পারে হেলথ নিয়ে, সেটা হতে পারে এডুকেশন নিয়ে, এরকম স্পেস রিলেটেড বিভিন্ন রকমের প্রবলেম, যে সকল ডিসিপ্লিন থেকেই মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। তো আমরা কেন ওই প্রবলেমটা নিয়ে কাজ করলাম? নাসার ওই ওয়েবসাইটে তারা বলে দিয়েছিল যে তাদের অনেক ডেটা আছে, তারা অনেক দিন যাবত অনেক ডেটা কালেক্ট করছে। তো তাদের এরকম 3D বা অনেক ইমেজেরই তাদের কালেক্ট করা আছে বিভিন্ন স্পেস রিলেটেড। তো তারা যেই স্টেটমেন্টটা দিয়েছিল যে তাদের ডেটাগুলো ব্যবহার করে আমাদেরকে একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে।
তো আমরা আমাদের ইউনিভার্সিটিতে আগে থেকেই ভিআর নিয়ে কাজ করছিলাম। তো সেই পর্যায় থেকে আমাদের ওই কাজ করার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আমরা আগে থেকেও ওই গেম এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, ওই যে প্যাশনটা থেকে। তো আমাদের ওই জায়গাটাতে যখন মিলে যায় তখন আমরা ওই প্রবলেমটা সিলেক্ট করি যে আমরা এটা নিয়েই কাজ করব, আমরা এটা নিয়ে কমফোর্টেবল। তো এক পর্যায়ে গিয়ে যখন বেসিস থেকে অ্যানাউন্সমেন্ট করে আমরা তখন ওই প্রবলেমটা সিলেক্ট করে ওই কাজটা নিয়ে এগোই। এর আগে আমরা ইউনিভার্সিটিতে হচ্ছে পুরো ইউনিভার্সিটির ভার্চুয়াল রিয়েলিটি, মানে বলতে গেলে যে পুরো ইউনিভার্সিটিটা আমি ইউনিভার্সিটিতে না গিয়েও বাসায় বসে ঘুরে দেখতে পারবো এইরকম একটি অ্যাপ্লিকেশান নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এটার মাধ্যমে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কীভাবে কাজ করে। আর এরপরে আমরা প্রজেক্টে ওইখানে এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়েই কাজ করি। এটা ছিল আমাদের আর কি প্রজেক্টটা নিয়ে, যে সবার যে প্রশ্নটা ছিল যে কেন এটা নিয়ে করলাম। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের একজন উত্তর দিয়ে কাজী মঈনুল ইসলাম, বা কখন আপনারা কি প্রথম থেকেই একটা আশাবাদী ছিলেন যে আপনারা চ্যাম্পিয়ন হবেন, নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড হলে চলবে, নাকি আপনারা নাকি বলছিলেন যে কয়দিন ভালো ভালো খাবো তাহলেই চলবে, এরকম কিছু আপনারা বা জানলেন কখন? জানার সময় আপনাদের কেমন প্রতিক্রিয়া ছিল? অ্যাকচুয়ালি আমরা 2016 সালে প্রথম নার্সা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশগ্রহণ করি। তো তখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছিলাম ওইটা ছিল অনেকটা রিমোট সেন্সিং, মানে দূর থেকে আমরা একটা অ্যাস্ট্রয়েডে দেখে ওইটার কি ম্যাটেরিয়াল আছে এই টাইপের ইয়ে করবো, কিন্তু মানে ওইটা আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি না, আমরা শুধু থিওরিটিক্যাল জিনিসটা করছি। তো ওইবার এসে আমাদের বেসিসের অর্গানাইজিং মানে অনেক ভালো লেগে যায়। এখানে মোটামুটি 2 দিন 36 ঘন্টার যে হ্যাকাথনটা হয় এইটাতে সকালে খাবার, দুপুরে খাবার, রাতে খাবার, আমরা ওইবার কোনো কিছু হই নাই, কিন্তু তখন আমরা ইয়ে করছি যে আমরা ঠিক করে ফেলছি যে আমরা পরের বার আবার আসবো, 2017 সালে আবার আসবো। কিন্তু 2017 সালে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছিল সবার, আমরা পার্টিসিপেট করতে পারি নাই। পরে 2018 সালে অ্যাকচুয়ালি খোঁজ খবর রাখা সব কিছু মানে ওইটার জন্য যে আমরা একবার যাবো, ইউনিভার্সিটি শেষ করার আগে এখানে একবার যাব। তো মাহাদি বললো যে আমরা আগে থেকেই মানে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করতেছিলাম। তো যখন আমরা প্রবলেমটা দেখলাম এটা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে, আর ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা অলমোস্ট আগে 1 বছরের মতো কাজ করে ফেলছি, সব কিছু মিলাই দেখলাম যে এই প্রবলেমটা চুজ করা আমাদের জন্য মানে অনেক ফেভারেবল হবে। তো আমরা তখন মানে আমাদের মেজর কনসার্ন ছিল আমরা একটা ভালো প্রোডাক্ট তৈরি করব, নট নেসেসারি যে আমরা ফার্স্ট হব, আমরা ভালো প্রোডাক্ট তৈরি করব। বরাবরই আমরা মানে ওয়ার্ল্ড ক্লাস একটা প্রোডাক্ট তৈরি করার দিকে আমাদের এই মনোযোগটা ছিল। দেখা গেল যে আমরা যখন এটা তৈরি করি তখন অ্যাকচুয়ালি তৈরি করার পর দেখলাম যে এটা মানে অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশনটা খানিকটা ফুলফিল করছে, অনেকটাই ফুলফিল করছে। এবং যেহেতু এটা এডুকেশনাল অ্যাপ, আমরা এক্সপেক্ট করতেছিলাম যে এটা মোস্ট ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ডটা পাবে। আর সাবকনসিয়াসলি আমরা অ্যাকচুয়ালি প্রচুর ডাটা ইউজ করে ফেলছি নাসা ওদের ডাটা ইউজ করতে বলছে, কিন্তু শুরু থেকে মানে ওরা ক্যাটাগরাইজ করে দেয় না যে তুমি এটার জন্য কম্পিট করো, তুমি এটার জন্য কম্পিট করো। তো আমরা সাবকনসিয়াসলি অ্যাকচুয়ালি অনেক ডাটা ইউজ করে ফেলছি, এবং লাস্টে দেখা গেল যে যখন আমরা সিলেট রিজন থেকে চ্যাম্পিয়ন হই, এখান থেকে 8টা টিমকে বেসিস মনোনীত করে মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার জন্য, এবং এটার রেজাল্ট যখন দেয় তখন আমরা দেখি যে আমরা বেস্ট ইউজ অফ ডেটা ক্যাটাগরিতে টপ 4-এ আছি, মানে তখন আমরা গ্লোবাল ফাইনালিস্ট, এখনো ফাইনালের রেজাল্ট দেয় নাই। তারপরে ফাইনালের রেজাল্ট পাওয়ার পর আমরা জানলাম যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। অনেক ধন্যবাদ, আমরা একটা জোরে হাততালি দিই তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে আমার সাথে জায়েদ আছেন, জায়েদ কর্পের প্রধান। জায়েদও তাদের বয়সী হতে, তাদের চেয়ে একটু বয়স বেশি হবে, জানি না 24 বছর বা 25 বছর বয়সের বেশি হবে কিনা। জায়েদ এই অল্প সময়ের মধ্যে বেশ ভালো কাজ করছে এবং সে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, নিজে তো করেছে, নিজের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। তো আমি জায়েদের কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো যে আসলে জায়েদ কখন শুরু করা উচিত? তুমি তো অনেক আগে শুরু করছো, তুমি কখন শুরু করছো সেটা বলবা। এখানে আমরা কি এখন শুরু করতে পারি কিনা, বা শুরু করার জন্য আসল বয়সটা কখন? আমার শুরুটা ছিল বেসিক্যালি ক্লাস 7-এ থাকতে। ফার্স্ট যখন ইন্টারনেট কানেক্টিভিটি বাসায় আসে তখন চিন্তা করছিলাম কিভাবে আমি প্যাকেজের, তখন 1 GB প্যাকেজের দাম ছিল 345 টাকা। সো ইন্টারনেট বিল কভার করার জন্য আমার ফার্স্ট টার্গেট ছিল ইন্টারনেটে টুকিটাকি কাজ করা, ক্লাস 7-এ টুকিটাকি শুরু করা। এবং আমি যখন ইন্টার লাইফে চলে আসি এনডিসিতে, নটরডেম কলেজে থাকা অবস্থায় প্রথম ছাদে একটা অফিস নিয়ে, ছোট্ট একটা অফিস, 200 স্কোয়ার ফিটও হবে না, 1 রুমের একটা অফিস নিয়ে যাত্রা শুরু করি। আজকে আমাদের ওয়ার্ল্ডের 3টা কান্ট্রিতে ভেঞ্চার রয়েছে টোটাল।
আর আমি এখনো ভাইয়া স্টুডেন্ট রানিং, সো আই এম ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ছি আর কি। ও আমি সো অ্যাকচুয়ালি আমি জুনিয়র। ও জুনিয়র হতে পারে ওদের চাইতে নাকি? হ্যাঁ। সো আমাদের কোম্পানিতে গত বছর হচ্ছে যে রাইট নাও আমাদের $1 মিলিয়ন পার ইয়ার রেভিনিউ জেনারেট হচ্ছে। $1 মিলিয়ন ম্যান, আমরা জোরে একটা হাততালি দেই। এটার একটা বিগ সিক্রেট হচ্ছে যেহেতু আমি অনেক আগে শুরু করেছিলাম, টুকিটাকিভাবে শুরুর আসলে শেষ নাই। সো আমাদের যেটা করতে হবে যে যত তাড়াতাড়ি শুরু করা পসিবল তত তাড়াতাড়ি শুরু করতে হবে, বিকজ যখন আমরা আর্লি এজে থাকি, যখন আমাদের বয়সটা কম থাকে বেসিক্যালি, তখন কিন্তু উই হ্যাভ নাথিং টু লুজ। আমাদের হারাবো কি? বিকজ একটা পার্সন যখন ম্যারিড থাকে, একটা ফ্যামিলির ভিতরে এঙ্গেজ থাকে, তার অনেক রেসপন্সিবিলিটিস থাকে। বাট বিফোর ম্যারেজ ইন দেয়ার স্টুডেন্ট লাইফ, বেসিক্যালি স্টুডেন্ট লাইফে কিন্তু পড়াশোনা বাদে দ্যার ইজ নো আদার রেসপন্সিবিলিটি। সো আমরা যদি একটা ব্যবসা শুরু করি, আমরা যদি একটা উদ্যোগ নিই, আমাদের কি হারানোর খুব বেশি কিছু আছে? নাই কিন্তু বেসিক্যালি। সো সবচেয়ে বেশি সেফেস্ট টাইম কিন্তু এন্টারপ্রেনিয়ারশিপ অথবা কোনো কিছু স্টার্ট করার ইজ দ্য স্টুডেন্ট লাইফ। সো আমি মনে করি ভাইয়া যে স্টুডেন্ট লাইফটাই বেস্ট লাইফ কোনো নতুন কিছু স্টার্ট করার। সবসময় বলছিলাম যে সরকারি চাকরি করা যায় কিনা বা অন্য কোনো আইটি কোম্পানিতে চাকরি করা যায় কিনা, কিন্তু জায়েদ যেটা বললো যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে স্টুডেন্ট লাইফ থেকে। তা আমি জায়েদের কাছে আরেকটা প্রশ্ন করব, যে প্রশ্নটা হচ্ছে এত অল্প বয়সে সে যখন নিজে কাজ করবে, একজন সলোপ্রনার বলি বা অন্টারপ্রনার, তারপর যখন আস্তে আস্তে টিম বড় হবে, তো এই টিমটা ম্যানেজ করা সম্ভব কিভাবে? বা দেখা যাচ্ছে তোমার প্রতিষ্ঠানে তোমার চেয়ে বয়স্ক আছে, তোমার এমপ্লয়ি আছে, সেটা ম্যানেজ করার জন্য এটা কিভাবে সম্ভব হয়? টোটাল আমাদের 32 জনের টিমের ভিতরে সবাই আমার থেকে বয়সে বড় এবং বেশ ভালোই সিনিয়র আর কি। সো ভাইয়া একটা গুড কোয়েশ্চেন করেছে। সো সত্যিকার অর্থে দেখা যায় কি যে আমাদের হায়ারিংয়ের প্রথম হায়ারিংগুলো হচ্ছে সবচেয়ে কঠিন। না, কোম্পানি একটা বড় হয় ট্রির মতো, গাছের মতো, গাছে যেরকম শাখা প্রশাখা হয়, 1 থেকে 2 জন হয়, 2 থেকে 4 জন, 4 জন থেকে 8 জন। তো কোম্পানির প্রথম যে 2 জন অথবা 4 জন, এই 2-4 জন সিলেকশন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যাদের উপর আপনি সবচেয়ে বেশি ট্রাস্ট করতে পারবেন, যাদের উপর আপনার কনফিডেন্সটা থাকবে যে আপনার নেক্সট 5 বছরের পথ চলায় এরা আপনার সঙ্গী হিসাবে থাকবে। সো একটা বড় কোম্পানি ম্যানেজ করার অথবা কোম্পানি বড় করার জন্য গাছের শাখা প্রশাখার মধ্যে প্রথম 2 জন অথবা 4 জন খুবই কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, বিকজ প্রথম দিকের জার্নিতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আসবে, অনেক ধরনের অবস্টাকেল আসবে। তখন যদি আপনার এমপ্লয়িজরা অথবা আপনার টিম মেম্বাররা আপনার প্রতি সে কনফিডেন্সটা না থাকে, দেখবেন আপনি ভেঙে পড়বেন। সো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইয়া প্রথম 2-4 জন যে টপ ম্যানেজমেন্ট লিডার্স থাকবে তারা খুব ভালো হতে হবে এবং আপনার সাপোর্টিভ হতে হবে। অনেক ধন্যবাদ। আপনারা কেউ কি জায়েদ, তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা বুদ্ধি পরামর্শ চায়, তোমাকে কিভাবে রিচ করবে? আমাকে রিচ করতে পারবেন আমার ফেসবুকে facebook.com/meet Zayed, JAYED, meet Zayed। যারা উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন বা জায়েদের ওখানে কাজ করারও আগ্রহ হতে পারে, বা যদি ভালো কোনো থাকে বা পরামর্শ, বুদ্ধি, হেল্প, আপনারা জায়েদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে। অনেক ধন্যবাদ জায়েদের জন্য, একটা বড় হাততালি। জি, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি লায়ন মোস্তাক আহমেদ। আমি 8 বছরের বেশি সময় যাবৎ ওয়ার্ল্ডের 8টা কান্ট্রিতে ট্রেনিং করিয়ে থাকি। তো রিসেন্টলি আমি ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করছি। তো আমার কাজের ক্ষেত্রে আমি যেটা দেখি যে অন্যান্য কান্ট্রিতে যারা তাদের সাইটটা চালায়, ওয়েবসাইট, তারা অনেকগুলো টুলস ইউজ করে। মানে প্রথমত ওয়েবসাইট বানায়, ওয়েবসাইটে বিভিন্ন টুলস ইউজ করে লিড জেনারেশনের জন্য, বা এমন বা কিছু টুলস ইউজ করে যেটার জন্য ক্লায়েন্টরা বুঝতে পারে না যে আমার লিডটা সে নিতে চাচ্ছে, এটা আমার লিডটা সে নিতে যাচ্ছে। এখন যদি আমরা একটা ল্যান্ডিং পেজ দেখি, সহজে বুঝে ফেলি যে হ্যাঁ এটা আমার ইমেলটা চাচ্ছে, কিন্তু এখনও অনেকে এমন কিছু টেকনিক ইউজ করে যে সহজে বোঝা যায় না। কাইন্ডলি প্রশ্নটা করবেন। হ্যাঁ, কোশ্চেন করছি। তো সেই হিসেবে আমাদের দেশে আমরা যারা নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং বা কোনো কিছু করতে চাই, আমাদেরই হচ্ছে প্রথমে ট্রেনিং করতে হয় একটা বড় অ্যামাউন্ট দিয়ে, তারপরে আবার এই যে ইনভেস্টমেন্ট করে একটা সাইটের বানানো, সাইটের পেছনে আবার একটা ইনভেস্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে এই যে বাড়তি খরচ না করলে সাইটটাকে রিচ করানো যায় না। এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি, যে আমরা যারা ইনভেস্ট করতে চাই না তাদেরকে ইনভেস্ট ছাড়াই সামনে আগাবো নাকি ইনভেস্ট করতে হবে? এই ক্ষেত্রে আপনার একজন উদ্যোক্তা হিসেবে। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ডসের মধ্যে উত্তর দেওয়া লাগবে। জি, একটা কম্পিউটারের দাম কত? 30,000 টাকা দিয়ে আমরা একটা কম্পিউটার পাচ্ছি। পৃথিবীর কোন বিজনেস আপনি 30,000 টাকার কম শুরু করতে পারবেন?
কম্পিউটার আছে কয়জনের? সো বেসিক্যালি আমরা কি সবাই রেডি না ডিজিটাল বিজনেস স্টার্ট করার জন্য? সবার ইন্টারনেট আছে। সো ইন্টারনেট বিজনেস স্টার্ট করার মতো ছোট ইনভেস্টমেন্টের বিজনেস কিন্তু পৃথিবীতে আর নাই সত্যিকার অর্থে। সো দিস ইজ দি অপরচুনিটি। টুকিটাকি যে খরচটা হবে সেটা আমাদের সাইড হাসেল করে ম্যানেজ করতে হবে, 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, একটু কষ্ট করে বাকিটুকু ম্যানেজ করতে হবে, বাট দ্যাট ইজ দ্য ওয়ে বেসিক্যালি। জি ধন্যবাদ। আমি এবার রাফি আদনান আপনার কাছে জানতে চাই যে আপনারা তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এরপরে কি নিয়ে আসছেন বা এটাকে কোথায় নিয়ে যেতে চান, বা আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি শুভকামনা করা ছাড়া? আচ্ছা, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশনটার নাম লুনার ভিআর, যেখানে মানে আমাদের ভাষা মূলত ছিল ইন্টারন্যাশনাল হওয়ায়, মানে নাসা স্পেস অ্যাপ কম্পিটিশনে আমরা যখন কম্পিট করেছি সেহেতু ওটা মানে ইংলিশে পুরোটা সংস্করণ ছিল। এই বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা অ্যানাউন্স করেছি, মানে আমাদের ভার্সিটিতে আমাদের এক্সিবিশন ছিল, তখন লুনার ভিআরের একটা এক্সিবিশন ছিল, তো তখন আমরা অ্যানাউন্স করেছি যে এটার আমরা বাংলা সংস্করণ একটা বের করব। তো এখনও এটা বেটা ভার্সনে আছে লুনার ভিআর। তো আমরা এটা যখন রিলিজ দিব, ইন্টারন্যাশনাল রিলিজ, শুধুমাত্র 2টা ল্যাঙ্গুয়েজে থাকবে, সেটা হলো কি একটা ইংলিশ আর একটা বাংলা। জি ধন্যবাদ। হ্যাঁ, আর কিছু বলতে চাচ্ছিলেন? কাজ বলতে আমরা আসলে অনেক আগে থেকে মানে হুট করে কিছু হয়ে যায় না আসলে। লুনার ভিআরে এই যেই সাফল্য বা এটা মানে 4-5 বছর ধরে আমরা একই কাজ করতেছি, ওই যে যেই কথাগুলো আগে ডিসকাশন প্যানেলে হয়েছে, সেটা হলো কি ওই যে বোরিং কাজ, যে লেগে থাকা, ওই ব্যাপারগুলো আসলে চলে আসে, রিলেভেন্ট হয়ে যায়, কারণ ওই জিনিসগুলাই 5 বছর ধরে করতেছি বলেই কিন্তু এই পর্যন্ত আসা আসলে। জি অনেক ধন্যবাদ। সাব্বিরের কাছ থেকে কিছু শুনবো, আপনাদের আরেকজন সদস্য। সাব্বির, আপনি টিমের পক্ষ থেকে আমাদের যারা আপনার ছোট ভাই বোন বা যারা আছেন সবার, যারা আপনাদের মতো হতে চায় বা আরও আপনাদের মতো বড় বড় পরিসরে দেশের জন্য দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এরকম কিছু করতে চায়, তাদের আসলে কি করা উচিত? আপনারা যেমন লেগেছিলেন, অনেক দিন ধরে একই ধরনের কাজ করছেন, আপনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। তো আমি এখান থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম যে ভার্সিটি, একটা ভালো ভার্সিটিতে পড়ার কারণে ভালো সুযোগ পাওয়া যায়। আসলে ব্যাপারটা এরকম না, যে ভালো ভার্সিটি মানে যে ভালো অপরচুনিটি তা না। এখন ইন্টারনেট অনেক সহজলভ্য, আমরা চাইলেই অনেক ভালো ভালো টিউটোরিয়াল ফ্রিতে পাই। ইউটিউবে আছে, আরও ইউডেমির মতো রিসোর্স আছে, অনেক ফ্রি রিসোর্স আছে, সেখানে পেইড ফ্রি দুটাই আছে। তা আমরা ভালো করতে হলে যেটা করতে হবে, নিজেদেরকে ডেভেলপ করতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যে সময়টা ফেসবুকে নষ্ট করি তার অর্ধেক সময় যদি আমরা স্কিল ডেভেলপমেন্টে দিই প্রতিদিন, আমরা অনেক বেশি স্কিল হতে পারবো। তো এই ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে। আর টিম বিল্ড আপ বা টিম ওয়ার্ক যেটা, এটা আসলে আমরা অনেকেই পারি না আরেকজনের সাথে কাজ করতে, এটা অভ্যাসটা তৈরি করতে হবে আর কি। আরেকজনের কাজের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া, এবং দুজনে মিলে বা 3-4 ততোধিক জনে মিলে একটা টিম, এই টিমের সাথে কোঅপারেশন করাটা আসলে অনেক কিছু। তো এই দিকে একটু মনোযোগী হওয়া লাগবে। জি অনেক ধন্যবাদ। আমরা শেষ কথা শুনবো মেহেদি আপনার কাছ থেকে। 1 মিনিটে যদি আপনি বলেন আপনাদের এই প্রকল্প আর কি পরিকল্পনা আছে, যে আপনি আপনাদের বাইরে যাওয়ার সুযোগ বা আরও বড় কাজ করার সুযোগ, কি ধরনের প্রসেসের মধ্যে দিয়ে চলছে জিনিসগুলো? এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে যারা উইনার হয় তাদেরকে ওরাও যেটা বলেছে যে নাসার সেন্টারে তারা ইনভাইট করে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে, আর সম্ভব হলে একটা স্পেস শাটল লঞ্চিং দেখানোর ব্যবস্থা করে। তো এটা হচ্ছে যে আমাদের উইনিং প্রাইজ হিসাবে তারা প্রোভাইড করবে। জবের যে বিষয়টা, এটা যতদূর দেখা গিয়েছে যে আমরাও এখনও ঠিকমতো বলতে পারছি না, যে ব্যাপারটা এরকম হতে পারে তাদের কাছে যদি মনে হয় যে আমরা তাদেরকে হেল্প করতে পারবো, তখন তারা অ্যাকচুয়ালি সেটা দেখে যে জব দিবে কি, ইন্টার্ন এরকম কোনো প্রসিডিওর আছে কিনা, সেটা তারা করবে। আমরা সঠিক এখনও শিওর না। আমাদের পার্সোনালি যেহেতু আমরা একটা বিষয় নিয়ে কাজ করছিলাম অনেক দিন থেকে, তো এইটা নিয়ে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটটা আমাদের রিচ করার প্ল্যান রয়েছে। এইরকম ভার্চুয়াল রিয়েলিটি, এআর গেম, বিভিন্ন ভিজুয়াল ইন্টারেক্টিভ জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব। অনেক ধন্যবাদ। আমরা সবাইকে একটু দাঁড়িয়ে ওদেরকে তালি দিতে পারি, আমরা তো কিছু দেওয়ার নেই আমাদের। হ্যাঁ, সবাইকে আমরা ওদেরকে, আপনারাও দাঁড়ান, যে সবাই মিলে আপনাদেরকে মনে করেন এটাই একটা সংবর্ধনা, বা আমাদের দেয়ার আসলে কিছু নেই ভালোবাসা ছাড়া। সবাই বসবেন না, একটা ছোট্ট গেম আছে, চেয়ারের নিচে 3টা চেয়ারের নিচে 3টা টোকেন দেওয়া আছে, একটু খুঁজে বের করতে হবে পেছন দিকে। 1, 2, 3 নামে 3টা টোকেন আছে, চেয়ারের
তলায় আর কি। পাওয়া গেছে? 2 নাম্বার। আপনি বসে পড়ুন, আপনি বসেন, সবাই বসেন। আর কে পেয়েছে? হলুদ কাগজে LICT লিখে আছে 1 2 3, কে পেয়েছে? 2 পেয়েছেন আপনি। আর কে? আর কেউ পায় নাই? মোট 3টা আছে, 3টা একদম চেয়ারের নিচে, চেয়ারের তলায় আছে, পেয়েছেন? আচ্ছা, সানি ভাই এবং প্রকল্প পরিচালক স্যারকে অনুরোধ করব ক্রেস্ট দেওয়ার জন্য। আর আপনারা একটু 1 2 3 রেডি করেন। আব্দুল্লাহ জায়েদ এবং টিম অলিককে ক্রেস্ট দিচ্ছেন। আর এখানে একটা কথা বলে রাখি যে টিম অলিকের মেন্টরিংয়ের কাজ নানানভাবে সহায়তার জন্য সানি ভাই অনেক কাজ করেছেন এবং আপনারা সানি ভাইয়ের কোটে একটা ব্যাজ দেখতে পাচ্ছেন, নাসার একটা টিম হয়ে কাজ করেছিল। এখন কথা হচ্ছে যে 3 জন টোকেন পেয়েছেন সে 3 জন শুধু দাঁড়াবেন। 1 2 3, আপনাদের জন্য অনেক বড় অভিনন্দন, হাততালি, আপনারা গর্বিত। এখন পুরস্কার দিব, তো আপনারা স্টেজে আসবেন? আচ্ছা দাঁড়ান, স্টেজে আসার দরকার নাই। আপনি এক কাজ করেন, আপনার ডানে যে আছে তাকে এবং বামে যে আছে তাকে পাঠান। আপনার ডানে বামে কেউ নাই? পাঠান, 2 জনকে পাঠান। আসেন, আপনি আসেন। আর আপনার ওখানে ডানে বামে যে আছে পাঠান, আপনি ছাড়া। আচ্ছা, ওইখানে কে আছে? ডানে বামে নাই কেউ? ডানে বামে আপনি ছাড়া যে যার, হ্যাঁ আসেন, উপরে আসেন। আপনি কত নাম্বার টোকেনের অধিকারী? 1 নাম্বারের প্রতিবেশী। আপনি কত নাম্বারের প্রতিবেশী? 3 নাম্বারের প্রতিবেশী কই? আসেন। এখন কথা হচ্ছে আলাউদ্দিনের চেরাগের মধ্যে ঘষা দেওয়ার পরে দত্ত আসছে, আসার পরে বললে হুজুর কি দিব? আপনাকে যা দিব আপনার প্রতিবেশী তার চেয়ে ডাবল পাবে। তখন বলছে আমার 1 চোখ কানা করে দেন। ঠিক আছে, তখন 1 চোখ কানা করলে প্রতিবেশী তাহলে 2 চোখ কানা হবে, তাই না? আমাদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমরা একাই যেতে চাই, আমরা পাশের জনকে দেখি না, সামনে পেছনে কাউকে দেখি না, সবাই একাই যাই। এখন একটু পেছনে, হ্যাঁ, সবাই একাই যাই এবং কারোর জন্য ভাবি না। তো ওনারা খুবই ভাগ্যবান, গুরুত্বপূর্ণ যে তাদের কারণে তাদের প্রতিবেশীরা আজকে পুরস্কৃত হচ্ছেন। মানুষ তার নিজের ভাগ্যে না পারলে কি হয়, অন্যের ভাগ্যে। কি আপনাদের মন খারাপ? এই মন খারাপ ওর। দিব পুরস্কার, দিব আপনাদের পুরস্কারটা দিব। এই যে খুশি, আপনি মন খারাপ? ও লজ্জায় বসে পড়ছে, এত মন খারাপ। ও কোথায় এখন? কি আপনারা চান যে ওদেরকে নিয়ে আসি? কত ভালো, সবাই আসেন, ঠিক আছে। এবং স্টেজে সবাইকে একটা করে পুরস্কার দেওয়া হোক। ক্যাপ দেন সবাইকে। অনেক ধন্যবাদ, সবাইকে ক্যাপ দেন এবং একটা ছবি তুলেন সবার, ঠিক আছে? আপনি স্টেজে উঠেন, সবার মাথায় ক্যাপ পরা দেন। এবং এরপরে কিন্তু আপনাদের প্রধান আকর্ষণ কিন্তু আছে, ডন ভাই কিন্তু আছে। ডন ভাইয়ের জন্য আগে একটা হাততালি দেন। ক্যামেরা দরকার হলে 2টা 3টা জোড়া দিয়ে তারপরে ছবি তোলেন। তাহলে কি আমরা কি তাহলে অন্য মানুষের জন্য কাজ করব? পাশের জনের জন্য করা উচিত। আপনি কি টোকেন পেয়েছিলেন না? আপনি প্রতিবেশী? প্রতিবেশী। টোকেন পেলে দেখা যেত, কত বড় বড় কথা বলা যায়। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ, টিম অলিক, জায়েদ এবং আপনারা যারা আজকের এই ছোট্ট মজার অংশ নিলেন, পিডি স্যার, সানি ভাই, সবাইকে ধন্যবাদ। আমাদের 3টা পুরস্কার আছে র্যাফেল ড্রর। আমি র্যাফেল ড্রর এটা নিয়ে আসতে বলবো। প্রথম পুরস্কারটা, হ্যাঁ, ডন ভাই তালে তালে উঠবে, একটু তালি দেন আপনারা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ডন ভাইকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো। আপনাদের টোকেনগুলো হাতে আছে? তৃতীয় পুরস্কার আছে আমাদের একটা হেলথ ট্র্যাকার। আপনারা যার যার টোকেন বের করেন। এটা হচ্ছে চতুর্থ। আচ্ছা, একটাই প্রথমে, হ্যাঁ, চতুর্থ। যাদের ডিজিট 3টা তারা হাত তুলেন। 337 আসেন। 337 কে? 337 আছেন? কেউ নাই? বাদ দিব? মানে পুরো র্যাফেল ড্রয় বাদ নাকি এটা বাদ? আচ্ছা, আবার 323 নাই? আচ্ছা, অনেক ধন্যবাদ, তার জন্য এই পুরস্কার। আপনি কোত্থেকে আসছেন? কোন? জি, আমি মিরপুর থেকে এসেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি। মশিউর রহমান, থ্যাংক ইউ। আপনি এখান থেকে কিছু একটা দিতে পারেন আমাকে? না মানে আপনার এখান থেকে? হ্যাঁ, কি আছে জানি না, প্যাকেটটা তো দিতে পারতেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডন ভাই। এবার শেষ, এটা 159, তৃতীয় পুরস্কার এটা 159। আচ্ছা, এই দুটোই করলাম আমরা। এরপরে ডন ভাই সেশনে আমরা
পরে বাকি যা আছে তা আমরা দিব। পাওয়ার ব্যাংক। অনেক ধন্যবাদ। গুড আফটারনুন। আল্লাহ রেসপন্স কোথায়? গুড আফটারনুন। এরকম আমি কিন্তু কানে কম শুনি ভাই, বুঝছেন তো, একটু সাউন্ড ডাউন করতে হবে, একটু রেসপন্স দিতে হবে। গুড আফটারনুন। আচ্ছা বুঝছি, আপনি সবাই একটু উঠে দাঁড়ান প্লিজ। ভিআইপিও দাঁড়াতে হবে না, পিছনে সবাই উঠে দাঁড়াক। ওকে। আচ্ছা দেখা যায় কি যে আমরা যখন একজন একজনের সঙ্গে দেখা হয় তখন একটু নেগেটিভ কথাবার্তা বেশি বলি। এই তোমার এটা ঠিক নাই, এই তোমার ওইটা ঠিক নাই, আমরা একটু নেগেটিভ কথা বেশি বলি। হ্যাঁ, কিন্তু একজন একজনকে অ্যাপ্রিসিয়েট করি না। তো আমি আপনাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করা শেখাবো একজন একজনকে। একটু দুইটা ভলেন্টিয়ার চলে আসেন তো সামনে, এখান থেকে চলে আসেন দুজন, যে কোনো দুজন চলে আসেন। আমি দেখাচ্ছি মানে আমরা কি করব। আসেন না ভাই, আসেন আসেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন কি করব। ওকে। সো হাই, কি নাম আপনার? মিরাজ। ওকে। সো মিরাজের সাথে আমি যে অ্যাক্টিভিটিটা করব ওটা আপনাদের সবার নিজেদের মধ্যে করতে হবে। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। প্রথমে আমরা একটা হাই 5 দিব, মানে আসলে হাই 10 এভাবে। ওকে। সো এটা যেন স্ট্রং হাই 10 হয়, আওয়াজ যেন করে। হ্যাঁ, এরকম যেন না হয়। ইট নিডস টু মেক সাউন্ড। ওকে ওকে ওকে। অ্যান্ড দেন এই হাই 10টা দিয়ে আমরা একজন একজনকে বলবো ইউ আর অসাম। ওকে। এখন এই ইউ আর অসামটা যেন ভিতর থেকে আসে। হ্যাঁ, এখানে ইউ আর অসাম, দিস ইজ নট অ্যালাউড। ওকে, ভিতর থেকে আসতে হবে ইউ আর অসাম। ওকে। এখন এরকম হাই 5 এবং ইউ আর অসাম আপনাদের এক একজনের মিনিমাম দিতে হবে 20 জনকে। কতজনকে? সো ইটস আ ওয়ান্ডারফুল অপরচুনিটি অনেকের সাথে পরিচয় হওয়া। ঠিক আছে, এখানে কিন্তু এখন বসে থাকলে চলবে না, দাঁড়া থাকলে চলবে না। এই যে ভাই আপনি উঠেন, ডিসকোয়ালিফাইড, উঠেন উঠেন। বসে থাকলে চলবে না, দাঁড়া থাকলে চলবে না। আমরা চাই একটু বডি মুভমেন্ট হোক, একটু ইন্টারাকশন হোক। ঠিক আছে। ওকে। মিউজিক, মিউজিক ছেড়ে দিবেন। আমি বলবো, আমি গো বলবো। ওকে। মিউজিক কোথায়? ওকে। 3 2 মধ্যে এখানে স্টুডেন্ট কতজন? সবাই, তাই না? ম্যাক্সিমাম। ওকে। সো আমি খুব সিম্পল একটা সত্য কথা বলি। আইসিটি নিয়ে আমার নলেজ কতটুকু জানেন? আইসিটি নিয়ে 0, কিচ্ছু জানি না। কিন্তু যেটা নিয়ে জানি বা বুঝি ওটা হচ্ছে ক্যারিয়ার। 100-এরও উপরে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য আমরা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করি। হাজার হাজার লোকদের সামনে আমরা প্রোগ্রাম বা লাইভ স্পিকিং করি। সো ক্যারিয়ার নিয়ে হালকা নলেজ আছে, আইসিটি যদিও কিছু বুঝি না। সো আইসিটি হোক আর যাই হোক না কেন, ওভারঅল ক্যারিয়ারের কয়েকটা হ্যাকস আপনাদেরকে খুব কুইকলি আমি বলতে চাই, সো দ্যাট আপনারা যারা আইসিটি নিয়ে ইন্টারেস্টেড আপনাদের উপকার হয় এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস যারা হয়তো ডিফারেন্ট ক্যারিয়ার ট্র্যাকে, ওদেরও যেন একটু উপকারে আসে। ইজ দ্যাট ওকে? ওকে, ভেরি গুড। নাম্বার 1, ইউ মাস্ট হ্যাভ আ গুড সিজিপিএ। সবাই আপসেট। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে আসলে গুড সিজিপিএ মানে কি? কথাটা তো খুবই ভেগ। কথাটা আসলেই ভেগ, কারণ এক এক ইউনিভার্সিটির, এক এক কলেজে, এক এক জায়গায় সিজিপিএর ওয়েট বা ভ্যালু এক এক রকম। ডেফিনেটলি একটা টপ ইউনিভার্সিটি সিজিপিএ ভার্সাস একটা মিডিয়াম ক্যাটাগরি অথবা একটু সি ক্যাটাগরি ইউনিভার্সিটি সিজিপিএর একই ভ্যালু হবে না। কিন্তু আপনাদেরকে মার্কেটে অনেকেই অনেক কথা বলে কনফিউজ করবে। অনেকে বলবে সিজিপি ইম্পর্টেন্ট না, এসব করে কোনো লাভ নাই। অনেকে বলবে সিজিপিএ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আই উইল টেল ইউ যে প্রথম জব যারা করতে চান, যারা এন্টারপ্রেনার হতে চান, তাদের স্টোরি ডিফারেন্ট। বাট প্রথম জব যারা করতে চান, ফার্স্ট জবের জন্য আপনার সিজিপিএ অবশ্যই দেখবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নাম্বার 2, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। গাইজ, আপনার একটা ডিগ্রি আছে, এই ডিগ্রি ইজ নো লঙ্গার গুড এনাফ। অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এই মুহূর্তে বাংলাদেশে 27 লক্ষ গ্র্যাজুয়েটেড বেকারস, 27 লক্ষ গ্র্যাজুয়েটেড বেকার এই মুহূর্তে, অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। অ্যাকর্ডিং টু দ্য সেম ব্যুরো আরেকটা ডেটা হচ্ছে 5.25 কোটি লোক নাকি আমাদের দেশে কোনো কিছুই করে না, কিছু করে না। এরা হয়তো স্বেচ্ছায় বেকার বা আমি জানি না কেন, বাট 5.25 কোটি লোক কিছু করে না। দে ডোন্ট হ্যাভ এনি আর্নিং সোর্স। তার মানে কি, ওই ডিগ্রি ইজ নট গুড এনাফ। আপনার সঙ্গে লাগবে হচ্ছে স্কিল সেট এবং লাইফ স্কিলস। এবং স্কিল সেটস
বা লাইফ স্কিলস শেখার অন্যতম উপায় হচ্ছে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি বলতে পারেন যে ডন ভাই আমি গান গাই, এটার সাথে আমি আইসিটিতে জব করতে চাই, এটার কি সম্পর্ক, এরকম মনে হতে পারে, তাই না? কিন্তু এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলা এই যে স্টেজ ফ্রাইট কমায়, স্টেজে দাঁড়িয়ে 500 লোকের সামনে কথা বলা হয়তো অত প্রবলেম হয় না যদি এটা আপনার প্র্যাকটিস থাকে। এটা আপনাকে কমিউনিকেশন স্কিল শেখায়, নেগোসিয়েশন শেখায়, প্রবলেম সলভিং শেখায়। এবং বিশ্বাস করেন কর্পোরেট ওয়ার্ল্ডে বা আপনার যে কোনো ফিল্ডে ক্যারিয়ার করেন না কেন, সারাদিন আপনি এই একটাই কাজ, কমিউনিকেট, সলভ প্রবলেম, নেগোশিয়েট দ্য ডিল, গেট দ্য ডিল ডান, গেট দ্য সেলস ডান, এ বাদে কোনো কাজ নাই। জাস্ট বিলিভ মি, জাস্ট ট্রাস্ট মি। হ্যাঁ, টেকনিক্যাল যদি কোনো কাজ থাকে লাইক অ্যাকাউন্টিং বা সফটওয়্যার বানানো, কোডিং, ওটা ডিফারেন্ট স্টোরি। বাট একটা কোডারও কিন্তু নেগোশিয়েট করতে হয়, প্রোডাক্টটা কিন্তু বেচতে হবে কাউকে না কাউকে। সো খালি সারাদিন ধরে আমি কোডিং শিখলাম বা আমি কোডিংয়ে খুব পারদর্শী, কিন্তু আমি কথা বলতে জানি না, কমিউনিকেট করতে পারি না, প্রেজেন্ট করতে পারি না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ফিল্ডে ওই ভ্যালুটা থাকবে না। ডাজ ইট মেক সেন্স? খালি সুখন ভাই বলতেছে ইয়েস, আপনারা সবাই বলেন ডাজ ইট মেক সেন্স? ওকে, ভেরি গুড। নাম্বার 3, সঠিক বন্ধু নির্বাচন। নাম্বার 3, দিস ইজ অ্যাবসোলুটলি ক্রিটিক্যাল ফর ইয়োর সাকসেস। দেখেন বিভিন্ন রিসার্চ শো করে যে আমাদের ফ্রেন্ড সার্কেলরা যেরকম আমরা ইভেনচুয়ালি তাদের মতোই হই। সো আপনার যদি খুব নেগেটিভ লুজার প্রকৃতির ফ্রেন্ডরা থাকে যারা আপনার স্বপ্নগুলোকে নিয়ে বলে দূর কিচ্ছু হবে না, দূর এ দেশে কোনো ভবিষ্যৎ নাই, দূর, বা আপনি যখন বলেন যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার মেকার হব, তখন আপনাকে নিয়ে হাসে, তুই বানাবি সফটওয়্যার, হাসে। বা আপনি যখন বলেন আপনি একজন মন্ত্রী হবেন, হাসে আপনাকে নিয়ে, রাইট? এই ধরনের নেগেটিভ ফ্রেন্ড সার্কেল, ডিমোটিভেটিং ফ্রেন্ড সার্কেল, ড্রাগ অ্যাডিক্টেড ফ্রেন্ড সার্কেল আপনার দরকার নাই। সো বিশ্বাস করেন এখন হয়তো মনে হতে পারে যে ডন ভাই এগুলি কি বলতেছে না বলতেছে, বাট এক সময় গিয়ে ইউ উইল রিয়েলাইজ যে এটাই সত্য। ওকে, সো আমরা এই নিয়ে কি বললাম? একদম প্রথমে কি করলাম? সিজিপিএ। ওকে, নাম্বার 2, সরি, সেফ জোন কত? একটু কন্ট্রোভার্সিয়াল কথাটা, কিন্তু আই উড রেকমেন্ড 3.5। আমি সবাইকে বলি দেখেন মানিজ্জত যেন থাকে এমন যেন একটা সিজিপিএ হয়। ওকে, আবারও বলে দেই আপনার সেকেন্ড জব, থার্ড জবের সময় সিজিপিএ ইম্পর্টেন্ট না। আমাকে কেউ এসে এখন বলবে না আচ্ছা ডন তুমি কি সিজিপিএ পেয়েছিলা 10 বছর আগে, এটা কেউ জিজ্ঞেস করবে না, তাই না? আমাকে জিজ্ঞেস করবে তুমি কি কাজ পারো, কি ভ্যালু অ্যাডিশন করবা। অন্টারপ্রেনারদের জন্য সিজিপি ইম্পর্টেন্ট না, খুবই টেকনিক্যাল কোনো ফিল্ডে গেলেও অত হয়তো সিজিপি ইম্পর্টেন্ট না, বাট জেনারেল ম্যাস অডিয়েন্সের জন্য পেপারে একটা অ্যাড দেখে গিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে সর্টিং করবে, সিজিপিএ দেখবেই ফার্স্ট জবের জন্য। আবারও মনে করিয়ে দিই, নাম্বার 2 কি ছিল? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। কেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট? বিকজ এটা লাইফ স্কিলস শেখায়, যেটা আমাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম শেখায় না। আমাদের মুখস্থ বিদ্যা এবং কমন বলতে কোনো কিছু নাই রিয়েল লাইফে। সো ইউ নিড টু লার্ন গাইজ হাউ টু প্রেজেন্ট, হাউ টু কমিউনিকেট, হাউ টু নেগোশিয়েট, অ্যান্ড অ্যাবাভ অল হাউ টু সলভ প্রবলেমস। নাম্বার 3 কি বললাম? হ্যাভ দ্য রাইট ফ্রেন্ডস, ইমপ্রুভ ইউর সোশ্যাল নেটওয়ার্ক। রোটারি করেন, জেসিআই করেন, লায়ন্স ক্লাব করেন, কিছু না কিছু একটা করেন ভাই, বিভিন্ন রকম সংগঠনে জড়িত থাকেন, মানুষদের সাথে কানেক্টেড হন। হ্যাঁ, সারাদিন ফেসবুকে নেগেটিভিটি, গিবত গাওয়া এসব বন্ধ করেন, ফোকাস করেন অন থিংস উইচ ম্যাটার। সারাদিন ধরে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে এবং কিবোর্ড ওয়ারিয়ার হয়ে আপনার কিন্তু বাসার বিলটা পে হবে না। আপনার নিজের জীবনে কিছু একটা হওয়ার পরেই কিন্তু বাসার বিলটা গিয়ে আলটিমেটলি পেইড হবে। এবং নাম্বার 4 এবং লাস্ট যেটা আমি বলবো ওটা হচ্ছে প্লিজ বি পজিটিভ। বি পজিটিভ। একদম প্রথমে আপনি একটা আইস ব্রেকার করলেন না, ইউ আর অসাম করছেন। যখন একজনকে বলতেছেন যে ইউ আর অসাম এবং অন্য একজনে যখন আপনাকে বললো ইউ আর অসাম, ভাল লাগছে না? ভাল লাগছে? সো গাইজ বি পজিটিভ। দেখেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইভাবে দেখতে পারি। দ্য চয়েস ইজ ফুললি ইয়ার্স। ওকে, ছোট একটা অ্যাক্টিভিটি সবার সাথে করব। গাইজ লুক এট মি, ছোট অ্যাক্টিভিটি। ওকে, সবাই একটু চোখ বন্ধ করেন, ভয়ে কোনো কাজ নাই, পাশের থেকে কেউ গুঁতা দিবে না, চোখ বন্ধ করছেন। ইম্যাজিন অ্যান অ্যাপল। সবাই
একটা অ্যাপেল কল্পনা করেন, করেছেন? অ্যাপেলটি দেখতে পাচ্ছেন? ওকে, ভেরি গুড। চোখ খুলে ফেলেন, চোখ খুলে ফেলেন, আমার দিকে তাকান। হ্যাঁ, আমিও দেখতে আপেলের মতোই নাকি, মোটা গোল সাদা। আচ্ছা লিসেন, কে কে একটা লাল আপেল দেখেছে? হাত তুলেন। ভেরি গুড, হাত নামায় ফেলেন। কে কে একটা সবুজ আপেল দেখেছে? কত ইন্টারেস্টিং না? নামিয়ে ফেলেন। কে কে শুধু আপেল দেখছে, শূন্যে ভাসতেছে, আশেপাশে কিছু নাই, শুধু আপেল? কে কে দেখছেন? ভেরি গুড। কে কে দেখছেন আপেল অন আ প্লেট, একটা প্লেটের উপর রাখা আপেলটা দেখছেন? প্লেটের উপর রাখা। আচ্ছা, কে কে দেখছেন আইফোন? So you see, when I tell you to think of an apple, আমরা 14 জন 14 ধরনের আপেল দেখি, রাইট অর রং? সো তার মানে কি, মানে পৃথিবীর যে কোনো কিছুই ক্যান বি ডিবেটেড। আপনি মনে করেন, বলতে পারেন আল্লাহর কসম আপেলটা সবুজ ছিল, আমি বলবো কই আপেল তো লাল ছিল। বোথ অফ আস আর রাইট। সো পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই আপেল যেমন সবুজ, লাল, কাটা, একা, আইফোন, বিভিন্ন ধরনের আপেল হয়। সিমিলারলি আমাদের মাইন্ডসেট, আমাদের থিঙ্কিং প্যাটার্ন, আমাদের চয়েসেস, লাইকস অ্যান্ড ডিসলাইকসও ডিফারেন্ট হতে পারে। সো উনার ওপিনিয়ন আমার মানতে হবে না, বাট আই মাস্ট রেসপেক্ট সামওয়ান এলস মাইট হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? সো গাইজ, আই টেল ইউ গাইজ, নেগেটিভ জিনিসপত্র চিন্তা করে, নেগেটিভ কথা বলে, নেগেটিভের দিকে তাকিয়ে থেকে আপনার জীবনে পজিটিভ কিন্তু কিছু হবে না। ইটস ভেরি লজিক্যাল। আপনি কি বুঝতে পারছেন কি বলছি? ওকে, ভেরি গুড। সো লাস্ট কি ছিল? পজিটিভ থিঙ্কিং। সো থ্যাংক ইউ গাইজ। যেটা বললাম যে আইসিটি নিয়ে আমার নলেজ জিরো, ক্যারিয়ার একটু বুঝি, ওটা নিয়ে আপনাদেরকে 5টা টিপস খুব কুইকলি দিয়ে দিলাম। আই হোপ এটা আপনার জীবনে কাজে লাগবে। বা চলে যাওয়ার আগে, ক্যান ইউ অল প্লিজ স্ট্যান্ড আপ ওয়ান মোর টাইম? লাস্ট টাইম, অল স্ট্যান্ড আপ ওয়ান মোর টাইম। ওকে, আমরা যেটা করলাম 5 হাই ফাইভ অ্যান্ড ইউ আর, না 20 হাই ফাইভ করছি না, 20 হাই ফাইভ অ্যান্ড ইউ আর অসাম। এবার আপনাদেরকে চ্যালেঞ্জ হচ্ছে একই, আবারও 10টা হাই ফাইভ দিতে হবে, 20টা লাগবে না, কিন্তু এবং ইউ আর অসাম বলতে হবে, কিন্তু সব নতুন লোকদের সাথে। ক্যান ইউ ডু ইট? এই সিম্পল চ্যালেঞ্জটা কি, এই সিম্পল প্রবলেমটা কি সলভ করতে পারবেন? পারবেন? সো এই ভেন্যুতে একটু কেওস হবে এখন। ওকে, মিউজিক কি রেডি আছে? মিউজিক কি আবার দেওয়া যাবে? ওকে, সো 3, 2, 1, go! Thank you guys. I hope you had a good time. Please, আমার সঙ্গে সবাই টাচে থাকবেন। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট, ডন সামদানি, DON স্পেস SUMDANY। আবারও বলি DON স্পেস SUMDANY। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। সানি ভাই, আপনি যদি স্টেজে আসতেন, ডন ভাইয়ের ক্রেস্টটা। জি, অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের আরেকজন ইন্সপাইরেশনাল পারসন, উনি অনেক জ্যামের কারণে ঠিক সময় আসতে পারেন নাই, ওই সেশনে মিস করছেন, আমাদের $1 মিলিয়ন ম্যান শরীফ মোহাম্মদ শাহজাহান, আপওয়ার্কের বেস্ট ফ্রিল্যান্সার, তার জন্য একটা বড় হাততালি। আমি উনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে উনার কিছু করার ছিল না, এবং আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আমি কিছু বলার আগে আপনাকে চ্যালেঞ্জটা হচ্ছে আপনি 3 মিনিটে শেষ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে জানেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলি সম্পর্কে এরকম কয়জন আছেন? একটু হাত তুলে দেখান তো, হাতটা নামান। এখনো শুরু করেননি, জাস্ট জানেন কিন্তু শুরু করতে চাচ্ছেন, এরকম কতজন আছেন? ওয়াও, ঠিক আছে, আপনাদের জন্য আমার বক্তব্য। যারা শুরু করছেন অলরেডি তাদের দরকার হবে না, যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। ধরেন আপনি জাস্ট শুরু করবেন, কিভাবে শুরু করবেন? শুরু করার জন্য, আর যেহেতু সময় খুব কম, আমি খুব সংক্ষেপেই বলবো। শুরু করার জন্য যেটা দরকার, আপনার প্রথমে খুঁজে বের করতে হবে কতগুলি মার্কেট প্লেস আছে অনলাইনে, কতগুলি মার্কেট প্লেস আছে, যেমন freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, 99 ডিজাইন, পিপল পার আওয়ার, এগুলি আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আপনাকে ভালো করে দেখে নিতে হবে। দেখে আপনি ওদের যেই স্কিল টেস্ট এবং রেডিনেস টেস্ট
টেস্টগুলি দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা করতে হবে যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে বা পাসপোর্টে আছে। কোনোভাবেই কোনো ফেক ইনফরমেশন আপনি ইউজ করতে পারবেন না, কারণ পরবর্তীতে আপনার এই আইডিটা ভেরিফাই হবে এবং আপনাকে ভিডিওতে কল করা হবে। তো সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কোনো ফেক ইনফরমেশন ব্যবহার করবেন না। এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হবে সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করা। ফ্রিল্যান্সার, যেমন আমরা বলি যে বৃক্ষ তোমার নাম কি, তো আমরা বলি যে ফলে পরিচয়, আর ফ্রিল্যান্সারকে চিনতে পারা যায় তার পোর্টফোলিও দেখে। আপনি যে কাজ করবেন সেই রিলেটেড কিছু স্যাম্পল দিয়ে আপনার পোর্টফোলিওটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন, দেখবেন আপনার যেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির টপ ফ্রিল্যান্সারদের পোর্টফোলিওটা আপনি সার্চ করে দেখবেন যে ওরা আসলে কিভাবে পোর্টফোলিও সাজাইছে। তো ওদের ওই স্যাম্পলগুলির কাছাকাছি স্যাম্পল আপনার তৈরি করতে হবে। কোনোভাবেই অন্যের স্যাম্পল ইউজ করা যাবে না। অন্যের স্যাম্পল ইউজ করলে কপিরাইট ইস্যুতে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পোর্টফোলিও তৈরি করার পরপরই আপনার যে কাজটা করতে হবে সেটা হলো পোর্টফোলিওর সাথে আপনার একটা ওভারভিউ করা। খুব কম কথায় আপনি আসলে কি করতে পারেন, আপনার সার্ভিসটা কি, সেই জিনিসটা আপনার প্রোফাইলে সুন্দর মতো করে খুব সংক্ষেপে সাজিয়ে দেওয়া। এরপর আসলো সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, আপনার স্কিল সেটের সাথে ম্যাচ করে এরকম কাজগুলো ওই মার্কেট প্লেসগুলিতে খুঁজে বের করা। খুঁজে যে কাজটা করতে হবে আপনার বেস্ট সার্ভিসটা অফার করতে হবে। আপনি কিভাবে তার এই প্রবলেমটা সলভ করবেন, আপনার কী এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসটা আপনি আপনার প্রপোজালে বা আবেদন করার সময় সেই জিনিসটা উল্লেখ করে দিবেন। এক্ষেত্রে যারা নতুন তারা সবচেয়ে নতুন বলে যে আপনি খুব কম প্রাইস অফার করবেন তা না, আপনি খুব বেশিও করবেন না আবার খুব কমও করবেন না, একটা মিডল গ্রাউন্ড দেখবেন, একটা ব্যালেন্স করে, যাতে অনেক বেশি হাই রেট দিলেও হয়তো আপনি কাজ পাবেন না, আবার অনেক বেশি কম রেট দিলেও ক্লায়েন্ট মনে করতে পারে যে আপনি আসলে কিছুই জানেন না হয়তো। সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। এরপর হলো আপনার কাজ পাওয়া। কাজ যদি আপনি পেয়ে যান, কাজটা আপনি আপনার দক্ষতা দিয়ে যেই সময়ের মধ্যে করতে পারবেন ওই সময়ের মধ্যে আপনি করে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমার ইন্টারনেট ছিল না বা আমার ইলেকট্রিসিটি ছিল না, এইসব ইস্যুর কথা বলা যাবে না। আপনি আগেই প্রপোজাল যখন করবেন তখনই আপনি কতদিনে কাজটা শেষ করতে পারবেন সেটা আপনি তখনই উল্লেখ করবেন। আর এক্ষেত্রে হয়তো 2-1 মাস সময় লাগবে, কারো 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস সময় লাগে। এক্ষেত্রে হাল ছেড়ে দিলে হবে না। এরকম 2-3 মাস, আমি ব্যক্তিগতভাবে আমার প্রথম প্রোফাইল ছিল ওডেক্সে, সেই ওডেক্সে আজকে কত 9 বছর হয়ে গেছে, আমি এখনও একটা কাজ পাই নাই। যেই মার্কেট প্লেসে আমি প্রথম আমার নিজের অ্যাকাউন্টটা করছিলাম, কিন্তু তারপরেও আমি অন্যান্য মার্কেট প্লেস থেকে ঠিকই আমি $1 মিলিয়ন আয় করে ফেলছি। এর মানে হলো একটা মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন না মানে যে কোনোটাতেই পাবেন না এরকম না, আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়া যাবে না। এটুকুই, যেহেতু সময় কম, আমার মনে হয় এটা গাইডলাইনের জন্য যথেষ্ট না হলেও আপনার হয়তো একটা মার্কেট প্লেস আছে এবং সেই মার্কেট প্লেসে চেষ্টা করলে কাজ করা যায় এবং অনেক ভালো আয় করা যায়। জাস্ট এইটুকুর উপর বিশ্বাস রেখে কাজ শুরু করেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পর্যায়ে রিকোয়েস্ট করব আমাদের এলআইসিটি প্রকল্পের পরিচালক রেজাউল করিম স্যারকে, মুশফিকুর রহমান বেসিসের ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের প্রিয় ফারহানায়ে রহমান আপা। সফট এক্সপো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি গত 1 মাস ধরে। একদমই শেষ সানি ভাই আপনি আসেন। আমরা এখানে তেমন কোনো আলোচনা বা কথা নাই, বক্তৃতা নাই। মুশফিক ভাইকে রিকোয়েস্ট করব যদি খুব সংক্ষেপে স্টুডেন্টদের কিছু বলেন। আর ক্যাম্পাস অ্যাক্টিভেশনে একটা বেস্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড আছে, আপনারা বলেন তো কোন ইউনিভার্সিটি বেস্ট হয়েছে? কোনটা? এআইইউবি হয় নাই? আর আচ্ছা, এটা হচ্ছে বেস্ট ইউনিভার্সিটি গণ ইউনিভার্সিটি। এটা জোরে হাততালি গণ ইউনিভার্সিটির জন্য। আমি ফারহানা আপাকে রিকোয়েস্ট করব, উনি কথা বলা শেষ হলে তারপরে উনি তাদের হাতে পুরস্কার তুলে দিবেন। আপনারা আশেপাশে থাকবেন, আপনারা প্লিজ একটু বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দিদারুল আলম সানি ভাই এবং আমাদের প্রকল্প পরিচালক মহোদয়, তারা শুধু শেষ পর্যন্ত থাকবেন। আর আমি আপনার কাছ থেকে সংক্ষেপে কিছু শুনবো এবং ফারহানা আপাকে রিকোয়েস্ট করবো একদম পুরস্কার তুলে দেওয়া, ক্লোজিং এবং ক্রেস্ট দেওয়ার জন্য। হ্যাঁ, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট বেসিস, ফাইন্যান্সের দায়িত্বে আছি।
আমার সাথে আছে আমাদের লিডার ফারহানা আপা, LICT প্রজেক্ট ডিরেক্টর, এবং দিদার আলম সানি। তামজিদ সিদ্দিক স্পন্দনকেও দেখছি আমাদের BCC ডিরেক্টর, ভেরি ইয়াং গাই। এখানে ক্যারিয়ার ক্যাম্প, থ্যাংক ইউ সো মাচ। এখানে যে ডন ভাই যেভাবে সবাইকে ইন্সপায়ার করেছে, আমি আপনাদেরকে নাচানাচি করাতে পারবো না। শুধু একটা জিনিস বলতে চাই যে কজন এখান থেকে এন্টারপ্রেনার হতে চান, ব্যবসায়ী হতে চান? ফ্যান্টাস্টিক, প্রায় 40% না? 40%। জায়েদ আমার পাশে বসেছিল। জায়েদের সাথে বয়সের পার্থক্য খুব অল্প হলেও আমার বেশি, মানে দ্বিগুণেরও বেশি হবে হয়তো জায়েদের সাথে, তাই না জায়েদ? আমাদের 24 বছরের, আমার 24 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়েছে আমার কোম্পানি স্পেকট্রাম 3,500 আমরা এমপ্লয়, ওনারা কয়েক হাজার এমপ্লয়, সবাই আমরা কয়েক হাজার এমপ্লয়ের সাথে আমাদের থেকে বেরিয়েছে, এবং সবাই কিন্তু প্রফেশনাল, আইটি প্রফেশনাল, দেশে আছে, দেশের বাইরে আছে, কেউ হয়তো বিজনেস করছে, খুবই সাকসেসফুলি বিজনেস করছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ক্যারিয়ার, আমার মতে টাফেস্ট থিং, আমি কি হতে চাই, কোনটাতে আমি ভালো। জাস্ট একটা উদাহরণ দিই, আমি একটা ইন্টারভিউতে একটা মেয়েকে ইন্টারভিউ নিচ্ছিলাম, সে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে BBA করেছে, BBA করে HR এর উপর মেজর করেছে, পরে IDB বিশ্ব থেকে কম্পিউটারে পড়াশোনা করেছে। তো সেই মেয়েটার সঙ্গে অনেকক্ষণ কথা বললে আমি বললাম যে শুনো, তোমার কিন্তু আইটিতে এসো না, তুমি কিন্তু HR এ থাকো, তোমার জন্য এটা খুব ভালো হবে। পরের দিন সে আসলো, তাকে কনভিন্স করলাম, এবং সে আমার কোম্পানিতে আসলো। সে মেয়ে এখন PhD করছে কানাডাতে বিজনেসের উপরে, এবং ওখানে একটা খুব ভালো জব পেয়েছে। সো এখান থেকে টেক অ্যাওয়েটা কি? টেক অ্যাওয়েটা হচ্ছে যে কে কোথায় কোন জিনিসটা পারবে। আমি একটা জিনিস ভালো পছন্দ করি, ইট ডাজন্ট মিন দ্যাট আমি সেখানে ভালো করব, তা কিন্তু না। একজন কিন্তু বললেন যে উনি ল পড়ছেন, উনি আইটিতে ক্যারিয়ার করতে চান, এবং কিছু প্রবলেম, যে বেসিক প্রবলেমটা বললে, সে বেসিক প্রবলেমটা কিন্তু একজন আইটি প্রফেশনাল খুব ইজিলি সলভ করতে চায়। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনি আইটিকেও রাখবেন, কিন্তু আবার আপনার ল প্রফেশনেও থাকবেন। 2 ঘন্টা 3 ঘন্টা আগে একটা সেমিনার করলাম, ইন্ডিয়া থেকে 2জন লয়ার এসছে, ওরা কিন্তু আইটি লয়ার, রিমেম্বার। অতএব আপনারা যদি একজন বলেন বিগ ডেটা নিয়ে কাজ করবে, বিগ ডেটার বড় কাজটা হলো ডোমেন। আপনি ডাক্তার যদি হন, ডাক্তারের ডোমেনটা থাকতে হবে। আপনি যদি লতে থাকেন, ল ডোমেনটা থাকতে হবে। আপনি যে প্রফেশনটা ভালো পারেন, এটার সাথে আইটি তো রাখতেই হবে, আদারওয়াইজ এখন কোনো কাজ করতে পারবেন না। সো ক্যারিয়ারের প্রথম জিনিসটা হচ্ছে ওয়্যার ইউ আর গুড অ্যাট ইট, এবং কোন জিনিসটাকে আপনি মনে করেন এক্সেল করবেন এবং পারবেন। আরেকজন কোশ্চেন করেছে যে আপনারা সার্টিফিকেশন করতে পারেন না 15,000, কিন্তু অনেকেই জানেন না ফারহানা আপা একটা প্রোগ্রাম করে BITM, আমরা এখন ACIP, এখান থেকে 30,000 স্টুডেন্টকে সোফার আমরা বিনে পয়সায় ট্রেনিং দিয়েছি গভর্নমেন্টের সাথে ACIP প্রজেক্টে। আমরা স্টুডেন্ট পাই না সারা বাংলাদেশে, মাত্র এ পর্যন্ত 12 থেকে 15 জন, একটা যদি সিসকো যদি নেটওয়ার্কিংয়ে বলে, সার্টিফাইড প্রফেশনাল বেরিয়েছে হাইয়েস্ট লেভেলে। CCIE ইন্ডিয়াতে কত জানেন? 3,000, আমেরিকাতে 10,000, 4,000 ইন্ডিয়ান। তো থিঙ্ক অ্যাবাউট আওয়ার স্ট্যাটাস। আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, কোথায় কি সার্টিফিকেশন, এমন কোনো এটা কিন্তু বড় টাকা না, কিন্তু আপনাদের টার্গেট রাখতে হবে। যদি প্রফেশনাল হতে হয়, সে প্রফেশনাল হতে হলে স্টেপ বাই স্টেপ, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আইটিতে যান, আপনাকে সার্টিফিকেশন দিতেই হবে ওই লেভেলে যেতে হলে। লাস্ট, সবাইকে আমরা এন্টারপ্রেনার হতে পারবো? ইটস ডিফিকাল্ট স্টোরিজ। জায়েদের সাথে আমি একটু দ্বিমত করছি, পাশে বসছিল ইয়াং গাই। এন্টারপ্রেনার ছাড়াও এন্টারপ্রেনার হওয়া যায়, এবং একটা কোম্পানিতে দেখবেন যে গুগলে যারা করেছে সে কিন্তু এন্টারপ্রেনার না, সে কিন্তু গুগল চালাচ্ছে সুন্দর পিছে, আমাদের ব্যাচেরই চালাচ্ছে। মাইক্রোসফটে যিনি আছে সে কিন্তু এন্টারপ্রেনার না এন্টারপ্রেনার। আরেকজন কোয়েশ্চেন করেছেন যে আপনারা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন না, সাস্টে পড়েছে এই জন্য ভালো করবে, ব্যাপারটা তা না। আমার কোম্পানিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে যে ছেলেটা ওরাকেলে কাজ করতো, সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে যে ডন ভাই বলছিল, ওই ছেলেটা এই মুহূর্তে 3.5 লাখ টাকা বাংলাদেশে বেতন পায়, আমি দিতে পারি না। যে কোনো একটা বিগ গ্রুপ অফ কোম্পানিজের ওরাকেলে ERP-তে কাজ করছে, ওকে এমন কোনো কাজ ছিল না ওকে, সে কিন্তু ওরাকেলের DBA জাভা প্রোগ্রামিং জানে, প্রত্যেকটা কাজ করতো বসে বসে। তার মানে তোমরা যারা গ্র্যাজুয়েট হবে, আমি টিচারদেরকেও বলেছিলাম একটা জিনিস, আমরা যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমরা মনে করেছি আন্ডার গ্র্যাজুয়েট করেছি, আমাদের কাজ শেষ। ট্রাস্ট মি, আন্ডার গ্র্যাজুয়েট করার পরে দিস ইজ দ্য বিগিনিং। তুমি শিখতেই হবে, আমাদেরকে শিখতেই হবে। আমি যদি শিখতে না পারি ছিটকে যাব, আর আমি যদি শিখতে থাকি এগিয়ে যাব। আমরা সবাই চাই একসাথে আমরা এগিয়ে যাব।
বাংলাদেশের জয় হোক, তোমাদেরও জয় হোক। ধন্যবাদ। অসেক, আমি রিকোয়েস্ট করব যে তুমি রাফেল ড্রতে টিকিট তুলে একটু করো, হেল্প করো আমাকে। এই ক্যারিয়ার ক্যাম্প আয়োজনে অসেক সাজ্জাদ আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। আমাদের সানি ভাই, ফারহানা আপা বা বেসিসের অন্যান্য মেম্বার, রাজীব ভাই আছেন, সবাই আমাদেরকে হেল্প করছেন। তাদের প্রতি আমাদের 109 আসুন। কি পুরস্কার আছে আমাদের? দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন, তার জন্য একটা হাততালি। আচ্ছা, নিয়ে আসেন স্যার। রিকোয়েস্ট করবো আপনাদের যে তার হাতে স্মার্টফোন তুলে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে সানি ভাই আপনি একটা তুলবেন। আমাদের ফার্স্ট পুরস্কার এটা কি আছে? আরো বড় মোবাইল ফোন 190 কে আছে? 190 কেউ আছেন? 190 190। আচ্ছা, পরেরটা সানি ভাই আরেকটা, আপনারটা তুলবেন না আবার। 17 কার কার আছে? 174। একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি। এ পর্যায়ে ফারহানা আপাকে, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এই বেসিস সফট এক্সপো 2019-এর কনভেনার, তার কাছে সংক্ষেপে কিছু শুনবো এবং তিনি ফর্মালি আজকের এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করবেন। এবং এরপরে আরেকটি সেমিনার আছে এখানে। আমি ফারহানা আপাকে রিকোয়েস্ট করছি। শুভ অপরাহ্ন। আজকে আমি 2-3 বার এখানে ঘুরে গেছি এবং অনেকক্ষণ ধরেই এই ক্যারিয়ার ক্যাম্প চলছে। আমি দেখলাম যে সবাই মগ্ন হয়ে এখানে যারা উপস্থাপন করছিল তাদের কথা আপনারা শুনছেন। আমি একটু জানতে চাই যে কয়জন এন্টারপ্রেনার হবেন। আপনারা অলরেডি হাত তুলেছেন। আসলে এখানে ফিমেল পার্টিসিপেশন কয়জন আছেন খুব এখান থেকে বোঝা যাচ্ছে না, একটু হাত তুলে দেখাবেন। হয়তো আগে ছিল নাকি এখন চলে গেছে বোধহয়, তাই না? আসলে ছেলে এবং মেয়ে যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে চাচ্ছে তাদেরকে অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে দেওয়া হয়েছে। ফ্রিল্যান্সার হওয়াটা সহজ এবং সহজ না, দুটোই। সেই জায়গাটাকে সহজ করার জন্য এখান থেকে যেই তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো মেনে চললে আমার মনে হয় অনেকেই সফলতা পাবে। তবে আমি আমার জায়গাটা থেকে ক্যারিয়ার বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই বলবো যে আমি আসলে কি হতে চাই আর আমি কি করতে চাই সেটা কিন্তু একদম জীবনের প্রথম দিকেই ঠিক করে ফেলতে হবে। আমি কি করতে পছন্দ করি সেটার সাথে মিল রেখে যদি আমি কি করতে চাই সেই জায়গাটা তৈরি আমরা করতে পারি তাহলে জীবনটা অনেক সহজ হয়। কারণ আমি যেই কাজটা করি আমি সেই কাজটাকে ভালোবাসি এবং তখন আর কাজটা কাজ থাকে না। তবে ফ্রিল্যান্সিং যারা করেন তাদের লাইফস্টাইল দেখে আমার কাছে অনেক সময় মনে হয় যে ওনারা ওনাদের কাজটা ভীষণ ভালোবাসেন। ওনারা সারা রাত কাজ করেন, দিনের বেলাও নিজের জন্য কোনো সময় ব্যয় তো করেনই না, যে পয়সা ইনকাম করেন সেই পয়সাটা খরচ করার মতো সময়ও ওনারা জীবনে রাখেন না। তার জন্য আমার কাছে মনে হয় যে ওনারা খুব পছন্দ করে কাজটা করেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের পরে এন্টারপ্রেনার হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা অনেকের সাথে কথা হয় যখন, তখন আমার কাছে মনে হয় যে এই ঝুঁকিটা অনেকেই নিতে চায় না। সবাই এন্টারপ্রেনার হবে সেই কথাটা ঠিক না, আবার এন্টারপ্রেনার হতে চাইলে হওয়া যাবে না এই বিষয়টাও আমি মনে করি ঠিক না। কারণ এখনকার আমরা যেই সময় শুরু করেছিলাম সেই সময় অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল। আমার কথা বলতে পারি, আমি যখন টেকনোলজি ব্যবসা করব বলেছি আসলে সেটা এক ধরনের পাগলামিই ছিল। কারণ অনেকেই বিশ্বাস করতে চায়নি যে কোনো একটা টেকনোলজি কোম্পানি একটা মেয়ে চালাতে পারবে। তো সেই জায়গা থেকে আজকে যে অপরচুনিটিগুলো তৈরি হয়েছে আর এখন যে ইন্টারনেটের স্পিড, ওই সময়ের ইন্টারনেটের স্পিডের সাথে তুলনা করলে কয়েক হাজার গুণ। কারণ তখন একটা ইনফরমেশন ডাউনলোড করতে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। 2002, 3, 98, 97 আমি সেই সময়ের কথা বলছি, অনেক বেশি আগেও যে বলছি তা কিন্তু না। কিন্তু সেই তুলনায় সেই জন্য আমি বলছি যে এখন ইনফরমেশন যেভাবে অ্যাভেলেবল, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ করাটা যতটা সহজ এগুলো কিন্তু ছিল না। সেই জন্য উদ্যোক্তা হওয়া আগের চেয়ে আমি মনে করি একদিকে সহজ, কিন্তু রাইট ডিরেকশনে যেতে হবে। এবং যেটা বলছিলাম আমি যে গোল থাকতে হবে, একটা প্রবলেম থাকবেই। আমি খুব ছোট
করে বলছি যেটা, যে প্রবলেম থাকবেই, কিন্তু ছেলে বা মেয়ে সে যেই হোক তাকে আসলে স্ট্র্যাটেজিটা ঠিক করে সেই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে। এবং আমি আসলে যেটা চাই সেটা চাই, এমন না যে আমি রাস্তায় অন্য একটা কিছু দেখলাম আমি এখন ওই জিনিসটা হয়ে গেলাম, সেইভাবে কম্প্রোমাইজ করে ফেললে আসলে আসল গোলে পৌঁছানো যাবে না। আরেকটা বিষয় আমি বলতেই চাই, সেটা হচ্ছে যে আমাদের লেখাপড়াটা আমরা অনেক বেশি এডুকেশন ফোকাস, সার্টিফিকেট ফোকাস, যেই যেমন আমাকে মাস্টার্স করতেই হবে, অনার্স পাস করতেই হবে, ওই জায়গাটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের একটু স্কিল ফোকাস হওয়া দরকার। যে কোনো একটা স্কিল, সেটা যত ছোটই হোক, সেটা যদি আমি 100% ডেলিভারি করতে পারি, যেটা একটু আমার আগে বলছিলেন, আমি শুনছিলাম যে ইলেকট্রিসিটি থাকুক না থাকুক, ইন্টারনেট থাকুক না থাকুক, আমাকে ডেলিভারি করতে হবে। সো আমি যদি ডেলিভার করতে পারি 100%, তাহলেই কিন্তু মার্কেট প্লেসে আমার জিনিসটা চলবে, তাছাড়া কিন্তু চলবে না। সেটা মার্কেট প্লেস হোক বা সেটা কোনো কোম্পানি হোক, বা আপনি যদি এন্টারপ্রেনারও হন, আপনার কিন্তু দিনের শেষে আপনি যেটা তৈরি করছেন সেই বা আপনার কাজটাকে কাউকে নিতে হলে ওটা আসলে 100% হতে হবে। আমাদের একটা প্রবণতা আছে, আমি অনেক কিছু জানি, আমি এই কোর্সও কিছুটা করছি, এই ট্রেনিং কিছু করছি, ওই ট্রেনিং কিছু করছি, কিন্তু কোনোটাই আমি 100% করতে পারি না। সেই জায়গাটা থেকে, সেই চিন্তার জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর মেয়েদের জন্য, আমি যেহেতু মেয়ে, আমি মেয়েদের জন্য একটা কথা বলতেই চাই। হ্যাঁ, আইসিটি ইন্ডাস্ট্রিতে অনেক অপরচুনিটি আছে মেয়েদের কাজ করার, কারণ আমাদের সংসার থাকবেই, আমার ফ্যামিলি থাকবে, তার রেসপন্সিবিলিটি আমি কোনোভাবেই অন্য কাউকে দিয়ে দিতে পারবো না, সেটা আমার রেসপন্সিবিলিটি। কিন্তু আমি যখন কাজ করব, ঠিক করেছি আমি আসলে কাজ করব। অনেকে ঘরে বসে কাজ করবেন বলে ফ্রিল্যান্সিংকে বেছে নেন, কিন্তু ঘরে বসে কাজ করা মানে যে কোনো কিছু করলেই যে সেটা মার্কেটে বিক্রি হবে, ব্যাপারটা তা না। আমি যেটাই ডেলিভার করব সেটা কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট হতে হবে। প্রফেশনালি ডেলিভারিটা যদি না থাকে, তাহলে কিন্তু ওটা আসলে মার্কেটে চলবে না। মেয়েদের কথা আমি আলাদা করে এই জন্য বলছি যে অনেক জায়গায় আমি একটা কথা শুনি যে ঘরে বসে করা যায় এমন কি হতে পারে, ঘরে বসেই করি আর আমি অফিসে বসেই করি, আমার কাজটা কিন্তু প্রফেশনালদের সাথে কম্পেয়ারেবল হতে হবে, যেন তার থেকে কম না হয়, সেদিকে খেয়াল রেখে আমরা আসলে কাজ করলে আমি মনে করি এই যুগে এখন অনেকটাই কম্পিটিটিভ, সেই যুগেও সফলতা পাওয়া সম্ভব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যে সেশনটা এখানে হয়েছে, এই ধরনের সেশন আসলে আমরা সারা বছর ধরেই করি। আপনারা জানেন যে এই ক্যারিয়ার ক্যাম্পের বা এই সফট এক্সপোর অ্যাক্টিভেশনের জন্য আমরা 30টা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাক্টিভেশনের কাজটা করেছি। 30টা ইউনিভার্সিটিতে আমাদের প্রতিনিধি গেছে এবং সফট এক্সপো সম্পর্কে আপনাদেরকে অবহিত করেছে। আমরা আসলে এই কাজটা কন্টিনিউ করব বেসিস থেকে, কারণ আমি যদি নেক্সট 10 বছরের দিকে তাকাই, আপনারাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসবেন এবং এই ইন্ডাস্ট্রিতে এখন কি হচ্ছে তার সাথে যোগাযোগ যদি এখন থেকে তৈরি হয়, তাহলে ভবিষ্যৎটা কিন্তু আপনারা আমাদের সাথে দেখতে পাবেন। সেই জায়গায় কিন্তু আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন। তার জন্য আমার অনুরোধ থাকবে বেসিসের অ্যাক্টিভিটিগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আজকে এখানে এসে আপনার যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই নেটওয়ার্কটা আপনারা ধরে রাখবেন। এখানে যারা নামকরা অনেক ফ্রিল্যান্সার এবং অনেকেই কথা বলেছেন, ওনাদের সঙ্গেও যদি আপনাদের যোগাযোগ রেখে কোনো সহযোগিতা আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন, সেই জিনিসটা নেবেন। এই যোগাযোগটাই কিন্তু মানে পুরো পৃথিবীটাই চলছে যোগাযোগের উপরে। সফট এক্সপো করার অন্যতম কারণ কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং, কোলাবোরেশন এবং আমাদের ক্যাপাসিটিকে শোকেস করা। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে এই সেশনটা এমনিতেই অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি ফর্মালি এই সেশনটাকে সমাপ্ত ঘোষণা করছি। আর এখন আমাদের বোধহয় একটা ক্রেস্ট দেওয়ার সেশন আছে। আচ্ছা, গণবিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে আমি ডাকছি, তাকে ক্রেস্ট তুলে দেওয়া হবে। গণবিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বেস্ট ক্যাম্পাস অ্যাক্টিভেশনের দিক দিয়ে। তারপরে এরপরে আমি আমাদের এলআইসিটি প্রকল্পের পরিচালক মহোদয়কে অনুরোধ করব, তিনি বেসিসের ডিরেক্টর দিদারুল আলম সানি ভাই এবং ফারহানা রহমানকে ক্রেস্ট দেওয়ার জন্য। আর আমাদের ডিরেক্টর মুশফিক ভাইয়ের কাছে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের পিডি স্যারকে। আর ফারহানা আপাকে অনুরোধ করব আমাদের পিডি স্যারের কাছে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি, আবারও দেখা হবে। জয় বাংলা।